তোর কি মনে হয় তুই আমাকে ছেড়ে গেলে আর মেয়ে জুটবে না? রুদ্র দাঁতে দাঁত খিঁচিয়ে আঙ্গুল নেড়ে বলল কথাটা। তাহামি মুচকি হেসে রুদ্রর আঙ্গুল চেপে ধরে ভ্রু উঁচিয়ে বলে, না, জুটবে না। তা কেন? কণ্ঠে রুদ্রর আকাশসম বিস্ময়। ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহামি ওর পেটে কনুই দিয়ে একটা জোরে সোরে গুঁতো মারল। কারণ তোর আশেপাশেও কোনো মাইয়া আসলে তার ঠ্যাং ভেঙে হাতে বাটি ধরিয়ে দিব। রুদ্র গুঁতো খেয়ে ব্যথায় আরো রেগে গেল। তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ। এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপ্পড় মেরে সিধে করে দেবো। ঘাত তেরা ট্রক্সি একটা মেয়ে। রুদ্র হনহনিয়ে স্থান ত্যাগ করতেই যাবে এমন সময় সুনয়না পেছন থেকে ডাকল। তাহামির দিকে দৃষ্টিপাত করে রুদ্র দ্রুত সুনয়নার সামনে দাঁড়ালো। সুনয়না চমকালো রুদ্রর এমন আচরণে। তাহামি হেলে দুলে এগিয়ে আসছে ওদের দিকেই। কি হয়েছে রুদ্র, এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? সুনয়না, তুমি এখান থেকে চলে যাও এখন। তুমি বরং ভার্সিটির বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বেরিয়ে কল দিচ্ছি। রুদ্রর কথা শেষ হওয়ার আগেই তাহামি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামনে থেকে সরিয়ে দিয়ে সুনয়নার চুল ধরে পিঠে ধুমধাম ঘুষি মারতে শুরু করেছে। রুদ্র টাল সামলাতে না পেরে পড়তে পড়তে উঠে দাঁড়ালো মাত্র। সুনয়না তো কিচ্ছু বুঝতে পারছে না। সুনয়না রুদ্রর বড় ভাই আর শালিকা। আপাতত রুদ্রদের বাসায় বেড়াতে এসেছে। রুদ্র, এই মেয়ে কে? এই মেয়ে, তুমি আমাকে অসভ্যের মতো মারছো কেন? সুনয়না তাহামির সাথে ঠিক পেরে উঠছে না। সুনয়নার থেকে তুলনামূলক তাহামি রোগা পাতলা গড়নের। সুনয়নার এরই মধ্যেই নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অবস্থা বেগতিক দেখে রুদ্র দৌড়ে এসে তাহামিকে ধরে ঠেলে সরিয়ে ফেলল। ফলশ্রুতিতে তাহামি রাস্তায় বসে পড়েছে। রুদ্র সুনয়নাকে সেভ করার জন্য এক হাতে কাঁধে হাত রেখে তাহামির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক হয়েছে তাওমি, এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই। এ তো ট্রক্সি মানুষ কিভাবে হয় আল্লাহ। যাই হোক, আমি সুনয়নাকে বিয়ে করব। আমাদের দুই পরিবারের ইচ্ছে এটা। এমনিতেও তোর মতো মাথা খারাপ ট্রক্সি মেয়ের সাথে আমার পোষাবে না, তাই আশা করি আজকের পর থেকে আর আমাকে বিরক্ত করবি না। রুদ্রর কথাগুলো রাস্তায় বসে থেকেই শুনল তাহামি। ইচ্ছে করেই বসে আছে। সুনয়নার দিকে একবার তাকালো তাহামি। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে হেসে বলল, কংগ্রাচুলেশনস সুনয়না, এই আনরোম্যান্টিক বলদ মার্কা ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও। তাওমি? রুদ্র একটু ধমকে বলল। সুনয়না দুজনের কথার মাঝে ফেসে গেছে। বিয়ের কথা তো মাত্র শুনল ও, পারিবারিকভাবে কখন ঠিক হলো? তাহামি রুদ্রর ধমকে একটু ভয়ডর পাওয়ার মেয়ে না। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখেই ধীর পায়ে এগিয়ে গেল সুনয়নার কাছাকাছি। সুনয়না ভয়ে শুকনো ঢোক গিলে রুদ্রর দিকে চোখাচোখি করল একবার। রুদ্র শক্ত করে ধরে আছে সুনয়নাকে। একটা গোপন কথা বলি শুনো, রুদ্রর বেড পারফরমেন্স কিন্তু খুব বাজে, ঠিক মতো স্যাটিসফাইড করতে পারে না। যাই হোক, বাই। তাহামি সুনয়নার কানের পাশে গিয়ে কথাগুলো ফিসফিস করে বলে সেখান থেকে চলে গেল। সুনয়না বিষম খেলো ওর কথা শুনে। কি বললো ও? কিছু না রুদ্র। সুনয়না মুখে কিছু না বললেও মনে মনে ভাবল, কি অসভ্য মেয়ে। রুদ্র সুনয়নাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এই মেয়ের বিশ্বাস নেই, আবার যদি এসে ঝামেলা করে। দুপুরের পর থেকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে খানবাড়ির একমাত্র মেয়ে তাহামি। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী সে। সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে তাহামি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে একটু বেশি বলা যেতে পারে। প্রধান শহরে পাশের এক উপজেলায় খান পরিবারের বসবাস। এই যুগে এসেও তাহামির বাবা ও চাচা একসাথে একই বাড়িতে থাকে। তারিকুল খান ও ফাহিম খান দুই ভাই। বড় ভাই তারিকুলের দুটি সন্তান, ছেলে বড় সহন খান আর মেয়ে ছোট ফাইজা খান। ফাহিম খানের একটি মাত্র সন্তান তাহামি খান। সহন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। ফাইজা এবার এইচএসসি পরীক্ষার্থী। তাহমি, কি হয়েছে রে? দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও তুই ঘরের দরজা আটকে বসে আছিস? জাহানারা খানের কোনো কথাই তাহামির কর্ণকুহরে পৌঁছাচ্ছে না এখন। কানে হেডফোন গুঁজে সেই বিকেলে ঘুমিয়ে গেছে মেয়েটা। কিন্তু আরও কয়েকবার মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন জাহানারা। ফাহিম খানও বাসায় নেই এখন, কিভাবে দরজা খুলবে? তাহামিদের 3 তলা বাড়ি, দোতলায় থাকে ওরা আর 3 তলায় সহনরা।
নিচতলায় কেউ থাকে না। জাহানারা খান কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সহনের নম্বরে কল লাগালেন। হ্যালো ছোট মা। সোহন, তুই বাসায় ফিরেছিস? জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সহন কিছু একটা আঁচ করতে পেরে উন্মুক্ত শরীরে একটা টি শার্ট পরে নিল। হ্যাঁ, কিছু হয়েছে? আমি আসবো? হ্যাঁ, তাহমি দুপুর থেকে ঘরে ঢুকে দরজা আটকে আছে, কোনো সারা শব্দ নেই। দেখো, তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে। সহন আর তাহামির সম্পর্ক খুব একটা ভালো না। অবশ্য তাতে তাহামির অবদান বেশি। সব সময় সহনকে জ্বালাতন করতে না পারলে ওর শান্তি লাগে না। এই তাহামির জন্যই তো গত বছর সহনের রিলেশনশিপটা ভেঙে গেল। ওহ বাবা, তুই একবার আয়। আমি দরজার বাইরে আছি, দরজা খুলে দাও। জাহানারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন। সহন ঘরে ঢুকেই সোজা তাহামির ঘরের দিকে এগোলো। মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল, যদি আজ সত্যি অসভ্য মেয়েটা ঘুমিয়ে থেকে সবাইকে টেনশনে ফেলে, তাহলে ওর একদিন কি সহনের একদিন। তাহমি, এই তাহমি, দরজা খুলবি নাকি ভেঙে ঢুকবো? তাহামির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সহনের পাশে। এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় থাকতে হয় ওনাকে। কোনো কথা কানে শোনে না। বিয়ে দিয়ে দিবে তাও বিয়ে করবে না, আর ঠিকমতো লেখাপড়াও না। সহন বার কয়েক ডাকাডাকির পর শেষমেশ দরজা ভেঙেই ঘরে ঢুকলো। দুটো মানুষ এত চিল্লাচিল্লি করলো, দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো, তবুও এই মেয়ে ঘুমিয়ে যাচ্ছে দেখে সহনের মেজাজ বিগড়ে গেল। ঘন ঘন পা ফেলে বিছানার দিকে এগোলো সহন, আর গিয়েই চুলগুলো ধরে দিল এক টান। ঘুমের ঘোরে এমন চুলে ব্যথা অনুভব করায় ব্যথায় আহ জাতীয় শব্দ করে উঠল তাহামি। ঘুম ঘুম চোখে উঠে বসে ভালো করে তাকাতেই দেখল সামনে তার বিশিষ্ট কাজিন ব্রাদার বসে আছে, তাও ওর চুলের মুঠি ধরে। জাহানারা খান জানেন এখন এখানে কি হবে, তাই তিনি আগে ভাগে ঘর থেকে বেরিয়ে গেছেন। মেয়েটা যে কেন এমন করে। এই উজবুক, তুই আমার চুল টেনে ধরে আছিস কেন? ছাড় বলছি। সহনের নাকে একটা টোকা দিয়ে বিরক্তি নিয়ে বলল তাহামি। সহন ছাড়ল না, উল্টো আর একটু জোরে ধরে বলল, তুই ঘুমাস আর আমাকে 3 তলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন? মরার আগে বইলা মরতে পারিস না? শয়তানের খালাম্মা তুই। তাহামি নিজের চুল ছাড়াতে সহনের নাকে একটা ঘুষি মারতেই সহন টালমাটাল হয়ে যায়। ব্যথায় নিজের নাক চেপে ধরতে গিয়ে তাহামির চুলগুলো ছেড়ে দেয়। তাহমি, বড় ভাই হই আমি তোর, এইভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো বললাম। কচুর বড় তুই, সর এখন এখান থেকে। আজকে রুদ্র আমার সাথে ব্রেকআপ করছে। আলহামদুলিল্লাহ, ইস কি যে শান্তি। আল্লাহ, মসজিদে মিলাদ দিব কালই। সহন বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল। তাহামি ছলো ছলো নয়নে বসা অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি, তা না করে মিলাদ? তোর মতো হারামি ঘরে থাকলে বাইরে আর হারামি থাকা লাগে না। ঘর থেকে বেরিয়ে যা, সহনের বাচ্চা। সহন তাহামিকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসাতে চাইলে তাহামি সহনের হাতে একটা ছোটোখাটো কামড় বসিয়ে দিল। ব্যথায় কুকড়ে গেল সহন, তবুও ছাড়ল না, যেন ওকে বসাতে না পারলে জীবন বৃথা যাবে সহনের। তুই কি কুকুর? সরি, তুই কি কুত্তা? তুই ছাড়, আমি শুয়ে থাকবো। বসে থাকলে ঠিক মতো বিরহ ফিল করতে পারি না। সহন হাসবে নাকি রাগ দেখাবে সে বিষয় সন্দিহান। তাহামিকে জোর করে বসাতে চাইলে নিজেই পড়ল ওর গায়ের উপর। আসছে আমাকে টেনে তুলতে, গায়ে নেই জোর। তাই না? দেখবি জোর আছে কিনা। সহন একথা বলে তাহামিকে এক প্রকার কোলে তুলে নিয়ে বসালো। আম্মু, আম্মু, এই ছেলেটাকে ঘরে কেন পাঠিয়েছো? অসভ্য একটা, আমাকে কোলে তুলে বসালো। মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহামি। সহন কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। বেয়াদব মেয়ে পয়দা করছে একটা, সব সময় অসম্মান করে। থাক তুই তোর সাইয়ার শোকে পাগল হয়ে। সহন কটমট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহামি আবারও ধপাস করে শুয়ে কানে হেডফোন গুঁজে গান প্লে করলো। মুঝকো ইরাদে দে, कसमें दे वादे दे, मेरी दुआओं के इशारों को सहारे दे, दिल को ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों की बारिशों को मौसम के पैमाने दे, अपने करम की कर अदाए
कर दे इधर भी तो निगाहें, सुन रहा है ना तू, रो रहा हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रहा हूँ मैं। হ্যাঁ, তুই কাঁদতে থাক আর রুদ্র না শুনুক। আচমকা ফের সহনের কথায় টনক নড়ে উঠল তাহামির। গান তো হেডফোনে বাজছে, তাহলে বদলোকটা শুনল কিভাবে? বিষয়টা খতিয়ে দেখার জন্য শোয়া থেকে উঠে বসল। সহন ততক্ষণে হাতে খাবারের প্লেট নিয়ে বিছানায় একপাশে বসেছে। কান থেকে হেডফোন খোলার পরও গানের আওয়াজ শুনতে পেরে তাহামি বুঝতে পারল ফোনের সাথে হেডফোনটা কানেক্ট হয়নি। এটা কোনো কথা? তুই আবার আসলি কেন ভাইয়া? তোরে গিলাইতে আসছি, আমার ঠেকা পড়ছে তো সেজন্য, বুঝছস? তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে খোঁচা মেরে বলল সহন। এর মধ্যে তাহামির মা এসে দরজার কাছে দাঁড়িয়েছেন। সহন, ওরকম বলিস না মেয়েটাকে। তো কিভাবে বলবো বলো? তোমার মেয়ে কয়দিন পর পর এমন প্রেম টেম করে ডিপ্রেশনে পড়ে, আর টেনে টুনে কাকে তুলতে হয়? এই আমি মার্কা বলদকে। ওরে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন ছোট মা? ছোট আব্বু আসুক আজ। জাহানারা খান চুপ করে আছেন। কি বা বলবেন? এই ছেলেটাকে কম তো জ্বালায় না তাহামি। সহন ভাতের লোকমা তুলে তাহামিকে খাইয়ে দিচ্ছে। তাহামিও ভদ্র মেয়ের মতো চুপচাপ খাচ্ছে শুধু। আপাতত সহনের রাগের মাত্রাকে দ্বিগুণ করতে চাচ্ছে না ও। তাহামির এই নিয়ে বেশ কয়েকটা রিলেশনশিপ ভেঙে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে ওর অতিরিক্ত অধিকারবোধ আগলে রাখা, সোকল্ড পাগলামি করা। ছেলেগুলো প্রথম প্রথম সব কিছু মেনে নিলেও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যায়, যেমনটা এখন রুদ্র তাহামির উপর অতিষ্ঠ। রুদ্রর কত মেয়ে বান্ধবী যে তাহামির হাতে মার খেয়েছে তার কোনো হিসাব নেই। এসব বিষয় নিয়ে প্রায় বিরক্ত হতো রুদ্র। এসব নিয়ে আরও দুবার ব্রেকআপ হলেও তাহামি শুধরে যাওয়ার মেয়ে না। জাহানারা খান মেয়ের এমন এইসব কাজকর্ম মোটেও পছন্দ করেন না। কাউকে পছন্দ হলে প্রেম না করে বিয়ে করে নিতে বলেছেন তিনি। লেখাপড়ার দিকে তাহামি অমনোযোগী বলে এইচএসসি পরীক্ষার পর থেকে বিয়ের কথা বলা হচ্ছে ওকে। কিন্তু সে নাছোড়বান্দা। 2 বছর প্রেম করে তারপর বিয়ে করবে। কিন্তু সে গুড়ে বালি। 2 মাসও কারোর সাথে সম্পর্কে থাকা কষ্টকর ওর জন্য। পড়ন্ত বিকেল, সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে। বাড়ির পেছনে নিরিবিলি রাস্তায় পাশাপাশি হাঁটছে ফাইজা ও তাহামি। ওরা 2 বোন প্রতিদিন বিকেলে এখানে আসে। একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার নিচে বসার মতো জায়গা করা। সেখানে এসে বসল দুজন। তাহামির পরনে পার্পল কালারের ওয়ান পিস আর জিন্সের প্যান্ট পরা, চুলগুলো মেশি বান করা, চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনীর ছাপ নেই। ফাইজার বেলায় আবার ব্যাপারটা একেবারে উল্টো। ফাইজা সবসময় মেকআপ করে থাকে, সুন্দর ড্রেস আপ, অর্নামেন্টস পরে নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসে ও, যাকে বলে একেবারে টিপটপ হয়ে থাকা। আপু, দেখো সামনে চায়ের দোকানে আজ অনেক লোকজন। ফাইজা আঙুল উঁচিয়ে ইশারায় দেখিয়ে বলল। তাহামি এক নজর দেখে নিল পুরো দোকানের হালচাল। আসলেই আজ অন্যান্য দিনের থেকে লোক সমাগম বেশি। থাক, সমস্যা কি? আজকে চা খেতেও ইচ্ছে করছে না, হাতের মধ্যে নিষ্পিস করে রে। ওমা, কেন? বিস্ময় নিয়ে শুধালো ফাইজা। তাহামি ফিচেল হাসল, নড়ে চড়ে বসে বলল, রুদ্র আর সুনয়নাকে মন মতো থাপড়াইতে পারলে শান্তি লাগতো। ফিক করে হেসে দিল ফাইজা। আল্লাহ জানে তুমি কার ঘরের বউ হয়ে যাবা। সেই ছেলের জীবনে একেবারে তেজপাতা হয়ে, সে বিষয়ে আমি শিওর। ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠল তাহামি। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখল রুদ্রর নম্বর। অবাক হলো না তাহামি। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। রুদ্র কি বলে সেই অপেক্ষায়। এই, তুই সেদিন কানে কানে কি বলছিস সুনয়নাকে? ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন? আহা, ওটা কানে কানে না, কানে মুখে বলা হবে। আমি তো মুখ দিয়েই বললাম, তুই ঠিকঠাক মতো স্যাটিসফাইড করতে পারিস না। ফোনের অপর প্রান্তে বসে চমকালো থমকালো রুদ্র। কি বলছে এসব? এই তাহমি, তুই কি বলছিস ভাই? বলছি, তুই বেডে ভালো পারফরমেন্স করতে পারিস না। মেয়ে কিন্তু যথেষ্ট সেক্সি, নইলে পারিস না শুনলেই বিয়েটা না করে দিল। ফাইজা কানে আঙ্গুল চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। কি সব নাউজু মিল্লা মার্কা কথাবার্তা! ছি! তাহমি, অসভ্য বেয়াদব একটা।
তুই কি জানিস আমি পারি কি না? ধরতে গেলে পিছলে যেতিস, এখন আবার এসব অভিযোগ? সেসব আর কেউ বিশ্বাস করবে না। প্রেম করেছিস, রুম ডেট যে করিসনি সেটা কিভাবে প্রমাণ করবি তোর নয়না থুকু সুনয়নার কাছে? তুই আসলে সাইকো আর প্রচণ্ড নির্লজ্জ একটা মেয়ে। ধুর। রুদ্র রাগে দুঃখে নিজের ফোনই ফ্লোরে ছুঁড়ে ফেলল। এদিকে তাহামিকে ফোন রাখতে দেখে কান থেকে আঙ্গুল ছড়ালো ফাইজা। তাহামি ফোনটা ব্যাগে রেখে আনন্দের সহিত গান ধরল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপু এসব কি বললেন তুমি? তোমার কি একটুও লজ্জা নেই? ফাইজা মুখ গোমড়া করেই বলল। তাহামি বসা থেকে উঠে দাঁড়ালো। আমার নেই বলেই তো তোর আর তোর ভাইয়ের লজ্জা 16 আনা। এক বংশের 3 ছেলে মেয়েকে লজ্জা দিলে ব্যাপারটা কেমন না? সেজন্য তোদেরকে দিছে, আমাকে দেয়নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফাইজা চুপ করে রইল। সে হতাশ, খুব হতাশ কাজিন সিস্টারের আচরণে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 11টা ছুঁই ছুঁই। স্কুলের টিচার্স লাইব্রেরিতে বসে বসে ফোন টিপছে সহন। পরনে সাদা রঙের শার্ট আর জিন্সের প্যান্ট। চুলগুলো বেশ ফ্রিজি ওর, ক্লাসিক কাট দেওয়া। 11টা 20 থেকে ক্লাস সহনের। এখন অফ পিরিয়ড চলছে। লাইব্রেরির বাইরে স্কুলের বারান্দায় 2 দশম শ্রেণীর পড়ুয়া কিশোরী দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে আছে বলা যায় না, একটু হাঁটছে আবারও দাঁড়াচ্ছে। দুজনেই ভীষণ অস্থির হয়ে আছে। কি এক বিষয় নিয়ে দুজনের মধ্যে দোনোমনো চলছে। আহা, চল না আগে গিয়ে বলে তো দেখি স্যার রাজি হন কিনা। শাইলা একটু জোর দিয়েই বলল কথাটা। আতিকা সাহস পাচ্ছে না। দেখতে যথেষ্ট সুন্দরী আতিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে। তবে মেয়েটা ভীষণ ভীতু, সামান্য বিড়াল দেখলেও ভয়ে লাফিয়ে ওঠে। শাইলা আবার অন্যরকম। শ্যামবতী শাইলা ভীষণ চঞ্চল, কথার খই ফোটে তার মুখে। না রে শাইলা, আম্মু নিজে কল দিয়ে কথা বলবেন স্যারের সাথে। আতিকার কথায় শাইলা প্রত্যুত্তরে কিছু বলতেই যাবে, তার আগে সহন দুজনকে ডাক দেয়। শাইলা, তোমরা কি নিয়ে আলোচনা করছো ক্লাস রেখে? এখানে কি? স্যারের ডাকে আতকে উঠল আতিকা। শাইলা আতিকার হাত ধরে লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, স্যার একটু আসি, জরুরি কথা ছিল। জরুরি কথা? সহন একটু ভেবে দুজনকে ভেতরে ঢুকতে বলল। আতিকা চুপ করেই রইল। শাইলা বলল, ওরা দুজন এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সহনের কাছে প্রাইভেট পড়বে। মূলত সহন বায়োলজির টিচার হলেও ইংলিশ সাবজেক্টও প্রাইভেট পড়ায়। 2টো ব্যাচ আছে, একটা ছুটির পর পড়ে আর একটা সন্ধ্যায়। তবে বাসায় কাউকে পড়তে আসতে বলে না, শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ায়। সহনের হাতে এখন অতিরিক্ত ব্যাচ তৈরি করে স্টুডেন্ট পড়ানোর মতো সময় নেই। আর শাইলা আর আতিকা চাচ্ছে ওদের দুজনকে বাসায় গিয়ে যাতে আলাদা পড়ানো হয়। দেখো শাইলা, আমার হাতে আসলে সময় নেই। অলরেডি 2টো দল পড়ছে, তাই নতুনভাবে সময় বের করে তোমাদের বাসায় গিয়ে পড়াতে পারবো না। সহনের উত্তরে বেজায় মন খারাপ লাগছে আতিকার। এত কিছু করেও কি স্যারকে কিছুক্ষণ চোখের সামনে দেখতে পারবে না? শাইলা হাল ছাড়ার পাত্রী না। সে হেসে হেসে পুরো উদ্যমে আবারও বলে, স্যার তাহলে আমরা আপনার বাসায় যাব রাতে, বিকেলে যখন বলবেন যাব। আমাদের বাসা থেকে সমস্যা নেই, এতে আপনারও সুবিধা হবে স্যার, কারণ কোথাও যেতে হবে না। সহন ফোনের দিক থেকে নজর সরিয়ে ওদের দিকে দৃষ্টিপাত করল। সামনে পরীক্ষা, তবে ওদেরকে দেখে কখনোই মনে হয়নি লেখাপড়া নিয়ে এত চিন্তা করে। তবে এখন যে ভাবছে সেটাও কম কিসে। সহন মুচকি হেসে বলল, ঠিক আছে, বাসায় গিয়ে আমার সাথে তোমাদের অভিভাবকদের কথা বলতে বলবে। তারপর কাল থেকে রাত 8টায় পড়তে আসবে। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসছি। শাইলা প্রফুল্ল চিত্তে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। 2 বান্ধবী খুশি খুশি মনে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। সহন যদি জানতো এই প্রাইভেট পড়ানো নিয়ে কি দুর্গতি পোহাতে হবে ওকে, তবে কখনোই রাজি হতো না। বড় আম্মু কি রান্না করছো? হাতের আস্ত আপেলটা মুখে পুড়ে এক কামড় দিয়ে চিবোতে চিবোতে শুধালো তাহামি। চুলোর উপরে বসানো কড়াইয়ের উপর নজর ওর। সময়টা এখন সন্ধ্যাবেলা, বাইরে টিপটিপ বৃষ্টি। সহনের মা আইমান রাতের জন্য রান্না করছেন। ফাইজা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। সহন এখনো বাসায় ফিরেনি। ভালো হয়েছে তুই এসেছিস, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি। বৃষ্টি হচ্ছে, সাথে খিচুড়ি এলে জমেই যাবে একেবারে।
খিচুড়িতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন আইমান খান। তাহামিও খিচুড়ি পছন্দ করে খুব। পুরো জমে যাবে গো। ফাইজা কই? আর তোমার ছেলেটা? ফাইজা পড়ছি। সহন তো বাসায় ফেরেনি এখনো। দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসলো। হাতের আপেলটা অর্ধেক খেয়ে টেবিলের উপর ফলের ঝুড়িতে রাখলো তাহামি। ভ্রু কুঞ্চিত করে একবার দরজার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার ছেলে এসে পড়েছে, দরজা খুলে আসছি। আইমান থ হয়ে বসে আছে। হাঁটার শব্দ শুনেই বুঝে গেল? অবশ্য বুঝবে না কেন, ছোট থেকে তো একসাথে আছে সবাই। ফাইজার সহনের সব কিছুই খুব খেয়াল করে তাহামি। মেয়েটাই আসলে এমন কাছের মানুষদের খুব খেয়াল রাখে, আগলে রাখে। তাছাড়া তাহামির ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ, যাকে বলে সিক্স সেন্স। কিরে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে এসে দরজা খুললি কেন? ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল সহন। তাহামির হাসি হাসি মুখখানা মুহূর্তেই চুপসে গেল। সহন ভেতরে ঢুকে নিজেই দরজা আটকে দিয়েছে। আইমান গেছেন রান্নাঘরে খিচুড়ি কতদূর হলো সেটা দেখতে। তুই একটা গরু, সারাদিন এসে হাম্বা হাম্বা না করে ঘরে যা, শয়তান ছেলে একটা। সহন কিছু বলল না। এমনিতেই ইচ্ছে করে খ্যাপানোর চেষ্টা করেছে তাহামিকে। তার উপর আর কিছু বললে নিয়ন্ত্রণে রাখা যাবে না মেয়েটাকে। সারাদিন পর শরীর যথেষ্ট ক্লান্ত সহনের। আহা, রাগ করিস না, মজা করেছি। আচ্ছা চল, রুমে চল, তোকে একটা জিনিস দিচ্ছি। জিনিস? 5 বছরে বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠে বলল তাহামি। সহন মুচকি হেসে ঘরের দিকে এগোলো। সাথে তাহামিও গেল পিছু পিছু। ঘরে ঢুকে বিছানায় ধপাস করে বসল তাহামি। সহন শার্ট খুলে কাঁধে তোহালে ঝুলিয়ে ড্রয়ার থেকে একটা ডার্ক চকলেট বের করলো। তাহামি বসে বসে পা দুলাচ্ছে। খিচুড়ি খাবে ভেবে মনটা বেশ ফুরফুরে তার। ধর। আয় ধরি। আরে চকলেট ধর। তাহামি সহনের মুখাবয়বের দিক থেকে নজর সরিয়ে নিচে হাতের দিকে দৃষ্টিপাত করল। চকলেটটা হাত থেকে নিয়ে হেসে বলল, এতগুলো ধন্যবাদ ভাইয়া, তুই খুব ভালো। সহন তোয়ালে দিয়ে আস্তে একটা মুখে বাড়ি দিয়ে অন্যদিকে ফিরে বলল, তুই একটা খারাপ মার্কা মেয়ে। তুই রুদ্রর বিয়েতে বাগড়া দিয়েছিস কেন? এক হাতে চকলেট খেতে খেতে অন্য হাত দিয়ে সহনের কোমর ধরে নিজের দিকে ফেরালো তাহামি। এখন বল। বললাম তুই রুদ্রর হবু স্ত্রীকে কি বলেছিস। তা আমি তুই এমন কেন ভাই? তোর কি লাজ লজ্জা হবে না? রুম ডেটের কথা বলে তুই ব্ল্যাকমেইল করছিস রুদ্রকে। আরে এটা ছেলেরা করে, মেয়েরা না। সহন একটু জোরে জোরে বলল কথাগুলো। তাহামি নড়াচড়া করল না। চুপচাপ বসে সহনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চকলেট খাওয়া শেষ করল। সহন জানে এই মেয়েটা এমনই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ওর উত্তরের অপেক্ষায়। রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া? না আসলে জানলাম কিভাবে বলো? ঠিক ঠিক। শোন তাহামি, জোর করে সম্পর্ক হয় না। তাছাড়া ও যখন বিয়ে করে নিতে চাচ্ছে তুই এরকম করছিস কেন? এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। সময় আবেগ এসব দিয়েই তো ভালোবাসতাম বল। সহন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। সরে যেতে চাইল ওখান থেকে। তাহামি হাত ধরে থামালো। সর, গোসল করতে যাব, ফ্রেশ হয়ে আসি। আমি আর সুনয়নাকে কিছু বলবো না, তবে ওদের বিয়ের পর রিসেপশনে অবশ্যই যাব। ওকে, আমি ফাইজার কাছে গেলাম। তাহামি বসা থেকে উঠে হেলে দুলে ঘর থেকে বেরিয়ে গেল। সহন সেই দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকে কি বলল এতক্ষণ? বেচারা রুদ্র রিসেপশনে অবশ্যই ইউনিক কিছু হবে। সকালের নাস্তা খেতে খেতে স্ত্রীর সাথে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল ফাহিম খান। যেহেতু লেখাপড়ার দিকে মন নেই, তাই জানতেন পড়ালেখা করে তো ভালো চাকরি করতেও পারবে না, আর বিয়েও করবে না এখন। তাহলে কি করবে সে? আমিও তো সেটাই ভাবছি গো। তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না। হতাশাগ্রস্ত হয়েই বললেন জাহানারা। ফাহিম কিছুটা আশ্বস্ত করতে বলে, আমি কথা বলবো তাহমির সাথে, নিশ্চয়ই আমাকে হতাশ করবে না। আমাকে হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দিবে তোমার গুণধর্মে। জাহানারার কথায় বিশেষ পাত্তা দিলেন না ফাহিম। জাহানারা নিজের খাবারের অংশটুকু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। কি একটা ভেবে ভ্রু কুঞ্চিত করে বললেন, যেমন বাপ তেমনি তার মেয়ে, মাথায় সব গোবর ভর্তি। স্ত্রীর কথাই হকচকিয়ে গেলেন ফাহিম। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙুল নাচিয়ে শুধালেন, এই জাহানারায় কি সব বলছো? কি বলছি বুঝতে পারছো না? তারিকুল ভাইয়া যেমন লেখাপড়ায় ভালো ছিলেন,
সহন আর ফাইজাও তেমন হয়েছে। আর তুমি বলবো আর কিছু? জাহানারার কথায় বিষম খেলেন ফাহিম। জাহানারা আর না দাঁড়িয়ে নিজের বেডরুমের দিকে গেলেন। সামনে রাখা পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন ফাহিম। কি দিনকাল আসলো রে বাবা! নিজের একমাত্র বউ মেয়ের জন্য নিজের স্বামীরই মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। কলিং বেলের শব্দে বসার ঘরের সবাই নড়ে চড়ে উঠল। রাত 8টা ছুঁই ছুঁই এখন। এ সময় তাহামি প্রতিদিন সহনদের বাসায় থাকে। ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয়। মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরেও যায়। ভাইয়ার স্টুডেন্টরা এসেছে হয়তো। আপু তুমি বসো, আমি গিয়ে খুলে দিয়ে আসি। ফাইজা উঠে দাঁড়ালো। তাহামি বুঝতে পারছে না কোন স্টুডেন্ট বাসায় এলো আবার। আরে কোন স্টুডেন্ট? নতুন ব্যাচ, প্রাইভেট পড়বে, আসছি। তাহামি নিজের জায়গায় বসলো। ফাইজা এগিয়ে গেল দরজার দিকে। আইমান প্রতিদিনের মতোই রাতের রান্না করতে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সহন নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংও করে ও। আসসালামু আলাইকুম, আমরা আসলে সহন স্যারের কাছে পড়তে এসেছি। আতিকা মিষ্টি কণ্ঠে বলল। ফাইজা হেসে ভেতরে ঢুকতে ইশারা করে। হ্যাঁ বুঝতে পেরেছি, ভেতরে এসো তোমরা, আমি তোমাদের ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপু। শাইলা খুশিতে গদগদ হয়ে বলল। দরজা আটকে ওদেরকে নিয়ে সহনের ঘরের দিকে এগোলো ফাইজা। এতক্ষণ চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়েছিল তাহামি। শাইলাকে ঠিক সুবিধার মনে হলো না। তাছাড়া এই রাতে দুটো মেয়ে সহনের ঘরে গিয়ে বসে থাকবে সেটাও ভালো লাগছে না তাহামির। না তাহমি, সবাই বলে তুই টক্সিক, শান্ত হ তুই। নিজের মনকে শাসালো মেয়েটা। মনোযোগ অন্যদিকে নিতে বড় আম্মুর কাছে গেল। অনেকক্ষণ ধরে বাড়ির সামনের রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। এখানে দাঁড়িয়ে থাকা তার প্রতিদিনকার নিয়ম মাফিক রুটিন। একটা নির্দিষ্ট সময় এসে এখানে দাঁড়িয়ে থাকে সে, তাও একজন নির্দিষ্ট মানুষের জন্য। অস্থির হয়ে অপেক্ষা করছে আগন্তুক। কখন তার প্রেয়সী এসে বেলকুনিতে দাঁড়িয়ে তার দিকে অস্পষ্ট দৃষ্টিতে তাকাবে। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে দেখল রাত 9:10 এখন। হঠাৎ সামনের বিল্ডিংয়ের দক্ষিণ দিকের ঘরে আলো জ্বেলে উঠল। আগন্তুক স্বস্তির নিঃশ্বাস ফেলল এতক্ষণে। অবশেষে সে ঘরে এলো। কিন্তু আসতে 5 মিনিট দেরি করলো কেন? সে কি জানে না তার জন্য একজন রোজ অপেক্ষা করে থাকে? ফাইজা ঘরের লাইট অন করেই দ্রুত পা চালিয়ে বেলকুনির দিকে এগোলো। আশেপাশে নজর বুলিয়ে ল্যাম্পপোস্টের দিকে তাকাতেই দৃষ্টি স্থির হলো ওর। লোকটা দাঁড়িয়ে আছে। ইস, আজকে মনে হয় বেশি অপেক্ষা করিয়ে ফেলেছে তাকে। সে জাগে। ফাইজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। যদিও এত দূর থেকে কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু আবছা আলোতে দুজন দুজনের অবয়ব ঠিক দেখতে পাচ্ছে। এতেই যেন দুজনের শান্তি। প্রথম বিষয়টা খেয়াল করতো না ফাইজা। সেজন্য আগন্তুক প্রায় কলেজ যাওয়ার পথে রাস্তার নির্দিষ্ট জায়গায় জায়গায় চিরকুট রাখত। তবুও দেখত না ফাইজা। একদিন বাড়ির দেয়াল টপকে লোকটা বাড়ির পেছনে এসে দুটো চিঠি পাইপের সাহায্যে দোতলায় উঠে ফাইজার রুমের বেলকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয়ই পেয়েছিল, কারণ বেলকনিতে আসা তো মুখের কথা নয়। ঘন্টা দেড়েক পরে মাত্র সহনে রুম থেকে বের হলো শাইলা ও আতিকা। নিচে রাস্তায় ওদেরকে নিতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সেজন্য দ্রুত পা চালিয়ে বাসা থেকে বেরিয়ে গেল দুজন। ওরা যাওয়া মাত্রই সহনের ঘরে ঢুকলো তাহামি। পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক কালারের প্লাজো পরনে, চুলগুলো মেশিবান করা, কানে ছোট অর্নামেন্টস। সহন ল্যাপটপ টেবিলে রেখে কেবল দরজার দিকে এগোচ্ছিল, ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেতে যাবে বলে। এর মধ্যে ঘোড়ার মতো ছুটে ঘরে ঢুকলো তাহামি। কিরে, এমন দৌড়ে ঘরে ঢুকলি যে? সহনের কথার কোনো উত্তর দিল না তাহামি। বুকের দুই পাশে 2 হাত রেখে পেছনে ঠেলতে ঠেলতে একেবারে বিছানায় ফেলে দিল সহনকে। তাহামির এমন আচরণে চমকালো সহন। এমন করছে কেন মেয়েটা? বিছানায় শুয়ে তাহামির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সহন। তাহামির সেদিকে কোনো খেয়াল নেই। সে সহনের হাত দুটো নিজের হাত দিয়ে মাথার উপরের দিকে চেপে ধরে ওর উপর চড়াও হলো। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তুই কি ওদের দুজনের স্যার নাকি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য? কি বলছিস? আরে গায়ের উপর থেকে সর না, নির্লজ্জ একটা। চুপ! আমি দেখেছি ওই সুনয়না মেয়েটা তোর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে দেখছিল বারবার। সহন তাহামির হাত সরিয়ে নিজেই ওকে শুইয়ে দিয়ে উল্টো তাহামির হাতে হাত চেপে ধরল। ওরা তোর মতো না, ছেলেদের গিলে খায় না। বইয়ের দিকে তাকিয়েছিল, আমার দিকে না।
আমার দিকে কেউ তাকাচ্ছে না। তাকাবে না ভাই, তুই শান্ত হ প্লিজ। সহনের অসহায় মুখখানা দেখে মন শান্ত হলো না তাহামির। আমি ছেলেদের গিলে খাই? সহন জিহ্বায় কামড় দিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহামির দিকে। কি বলল একটু আগে? ইস, পাগল কেউ খ্যাপাই। আরে ধুর, আমি তো মজা করেছি। শোন, আম্মু কিন্তু আজ তোর ফেভারিট করলা ভাজি করেছে। চল খেয়ে আসি, তারপর না হয় এখান থেকে আবার ঝগড়া শুরু করব। তাহামি কোনো উত্তর না দিয়ে সহনের গলায় একটা কামড় বসিয়ে দিল। চমকালো থমকালো সহন, চিৎকার করতেও পারল না, কারণ বাসার সবাই শুনলে মান সম্মান নিয়ে টানাটানি। তবে সহন চুপ করে আছে দেখে তাহামি বেশি জোরে কামড় দিল না। হঠাৎ করে ওর মনে হলো একজন পুরুষ ওর খুব কাছে, এতটাই কাছে যে দুজন দুজনার নিঃশ্বাসের গতিবেগ টের পাচ্ছে। যতই কাজিন হোক, সহন তো একজন পুরুষ মানুষ। তাহামি তড়িৎ গতিতে সহনকে নিজের উপর থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসল। সহন অবশ্য বুঝতে পারছে না এত জলদি কিভাবে ছাড়া পেল। তোর ছাত্রীদের বলে দিবি পড়তে আসবে, নজর যেন পড়াশোনার দিকে থাকে, তোর উপর মোটেই না। খেতে যাচ্ছি আমি। তাহামি ঘর থেকে বেরিয়ে যেতেই উঠে বসল সহন। একদিনে এই কুরুক্ষেত্র বাঁধালো তাহামি, এরপর না জানি আরও কি কি করে। এটা ঠিক শাইলা একটু চঞ্চল, কিন্তু তাহামি যা বলছিল সেটাও তো ঠিক না। এসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসেছে সহন। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে তাহামি এর মধ্যে ভাত খাওয়া শুরু করেছে। তারিকুল খানও মাত্র বসলেন খেতে। আইমান ওনাকে খাবার দিচ্ছে। তোর বাবাকে দিয়ে তোকেও খাবার দিচ্ছি। তুমি বাবাকে দাও, আমি নিজেই ভাত খেয়ে নিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলল সহন। খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ খেয়াল হলো ফাইজা নেই এখানে। মা, ফাইজা খেয়েছে? হ্যাঁ, ও তো 9টার মধ্যে খেয়ে নেয় এখন। বাহ, আগে তো 10টার আগে খেত না। যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা ভালো। সহনের কথার মধ্যে তাহামির নজর গেল ওর গলার দিকে। কামড়ের দাগ না বসলেও লিপস্টিকের দাগ ঠিক বসে গেছে। সামনে বড় আম্মু বড় আব্বু বসা। কোনো মতে দেখলে কি ভাববেন তারা? নিজেকে সর্বশ্রেষ্ঠ কুকুর বলে মনে হচ্ছে তাহামির। রাগ হয় ভালো কথা, কিন্তু কামড়াতে হবে কেন? এটা কেমন লজিক? একদিন বাড়ির দেয়াল টপকে আগন্তুক বাড়ির পেছনে এসে পাইপের সাহায্যে দোতলায় উঠে দুটো চিঠি ফাইজা রুমের বেলকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয়ই পেয়েছিল, কারণ বেলকনিতে আসা তো মুখের কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিনেও লোকটার পরিচয় জানতে পারেনি ফাইজা। ফোনের রিংটোনের আওয়াজে ভাবনার ছেদ ঘটল ফাইজার। সেই অপরিচিত নম্বরটা, অর্থাৎ আগন্তুক কল দিয়েছে। ফাইজার অস্থির লাগছে ভীষণ। হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেড়েও গেছে হয়তো। কেমন সব কিছু গুলিয়ে যাচ্ছে। ইতস্ততভাবে শেষমেশ কলটা রিসিভ করল। সাথে সাথে ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত আনমনে কি ভাবছো? লোকটা কখনো কল দিয়ে ফর্মালিটি করে না, যেটুকু বলার শুধু সেটুকুই বলে। তবে ফাইজা এখন কিভাবে বলবে ওনাকে? তাকে নিয়ে তো ভাবনায় মশগুল ছিল, কিছু একটা তো বলা উচিত। ফাইজা ল্যাম্পপোস্টের দিকে দৃষ্টিপাত করল। আবছা আলোতে লোকটাকে পায়চারি করতে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে ওর দিকে তাকিয়েই লোকটা হাঁটছে। না মানে আসলে আপনি কে সেটাই ভাবছিলাম। কথা বলতে গিয়ে ফাইজার কণ্ঠস্বর বারবার কেঁপে কেঁপে উঠল। আগন্তুক নিঃসন্দেহে মুচকি হাসল। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকেই বলল, আমি আগন্তুক। মাঝে মধ্যে ইচ্ছা করে আপনার সাথে আর কথা বলবো না, আর বেলকনিতেও দাঁড়াবো না, কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আজীবন অভ্যাস হয়ে থাকবে, চাইলে রাখবেন। একটু নড়ে চড়ে উঠল ফাইজা। এলোমেলো দৃষ্টিতে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। লোকটাকে দেখা যাচ্ছে না এখন। আপনি কোথায়? আমার যা দেখার ছিল হয়ে গেছে, উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতন শুভরাত্রি। ফাইজা জানে এখন ও চাইলেও অতিরিক্ত 1 সেকেন্ডও কলে কথা বলবে না আগন্তুক। এর মধ্যে অপর প্রান্ত থেকে কল কেটে দিয়েছে। ল্যাম্পপোস্টের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ফাইজা। তারপর নিজের বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। এই পৃথিবীতে ভালোবাসার বিশ্লেষণ আলাদা আলাদা করে দেওয়া হয়, তেমনই কিছু কিছু ভালোবাসার ধরনও আলাদা হয়। কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ বা গোপনে, কেউ পাগলামি করে, কেউ বা নীরবে নিভৃতে। বর্ষার সকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। আকাশে কালো মেঘের আনাগোনা, সাথে একটু আধটু ঝোড়ো হাওয়া। টিং টিং আওয়াজ করে এলাকার সবচেয়ে বড় ভার্সিটির দিকে এগোচ্ছে পায়ে চালিত রিক্সা। তাতে বসে আছে তাহামি, পরনে টপস আর স্কার্ট, হাতে পার্পল রঙের ছাতা। বাসে চলাচল করতে ভালো লাগে না ওর। অনেক লোকজন থাকে বাসে,
বিশেষ করে বাসের মধ্যে হ্যারাসমেন্টের আশঙ্কা থাকে। সেদিন লোকাল বাসে একটা মেয়ে দাঁড়িয়েছিল, পাশে দুটো মাঝবয়সী লোক। তাহামি আগে ভাগে বাসে উঠেছিল বলে সিট পেয়ে গেছিল অবশ্য। বাস চলাকালীন হঠাৎ মেয়েটির দিকে দৃষ্টিপাত করতেই আটকে উঠে। মাঝবয়সী লোক দুটোর মধ্যে একজন মেয়েটিকে পেছন থেকে বাজেভাবে স্পর্শ করছিল। অন্যজন তেমন কিছু না করলেও বিষয়টা দেখে বেশ মজা নিচ্ছিল। মেয়েটি হয়তো দুর্বল চিত্তে, সেজন্য প্রতিবাদ করার বদলে বারবার চেষ্টা করছিল একটু সামনে এগিয়ে দাঁড়াতে। কিন্তু লোকটা এত অসভ্য, মেয়েটার পেছন পেছন সেও সামনে এগিয়ে দাঁড়ায়। তাহামি সেদিন লোকটাকে সবার সামনে এক্সপোজ করে ঠিকই, কিন্তু এরকম ঘটনা তো অহরহ ঘটে। আপা আইসা বলেছি তো। রিক্সাওয়ালা মামার কথায় সম্বিত ফিরে পেল তাহামি। ব্যাগ থেকে ভাড়ার টাকা হাতে নিয়ে রিক্সা থেকে নামল। ও হ্যাঁ, এই নিন ভাড়া। লোকটা ভাড়া নিয়ে আবারও রিক্সা নিয়ে যাত্রীর আশায় অন্যদিকে গেল। তাহামি ক্যাম্পাসে ঢুকতেই সালমা, আফিয়া ও সানজিদা এগিয়ে এলো। বৃষ্টির মধ্যেও ওদের হাঁটাচলা করতে হবে। কি অবস্থা তোর? আফিয়া তাহামির চুলগুলো হাত দিয়ে মুছে দেওয়ার ভঙ্গি করে শুধালো। ছাতা থাকা সত্ত্বেও একটু আধটু পানির ছিটে লেগেছে। বিন্দাস, তোদের কি খবর? শুনলাম সালমা আপার বিয়ে। তাহামির কথায় সালমা লাজুক ভঙ্গিতে মুচকি হাসল। মেয়েটা ভীষণ শান্ত, লাজুক স্বভাবের। সানজিদা তাতে আরও পেয়ে বসলো ওকে। আরে ঠিক শুনেছিস তুই, পেতনিটা ওর কাজিনকেই বিয়ে করবে। কাজিনকে? সানজিদার কথায় হিচকি উঠে গেছে, সাথে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সালমার দিকে। তাহামির হিচকি দেখে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল আফিয়া। ও আবার সবসময় সাথে পানি রাখে। তাহামি বোতল থেকে 2 ঢোক পানি পান করে একটু ধাতস্থ হয়ে নিল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। সানজিদা এখন উত্তর দিল, হ্যাঁ, ওর চাচাতো ভাইকেই বিয়ে করছে ও। কিন্তু তাতে তুই এমন থতমত খেয়ে গেলি কেন? তোরও কি এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হুস, ছোটবেলা থেকে ভাই ডাকলাম, যাকে তাকে বিয়ে। চুপ বেয়াদব মেয়ে। সানজিদার মাথায় গাট্টা মারল তাহামি। তাতে সবাই হেসে উঠল একসাথে। ভাই ভার্সিটির ভেতরে চল, বৃষ্টির তোপ বাড়ছে, ছাতা দিয়ে কাজ হচ্ছে না কিন্তু। আফিয়ার কথায় সবাই একমত হলো। 4 জন একসাথে ভার্সিটির ভেতরে যাবে বলে এগোতে লাগলো। তাহামি, কি করছিস এটা? এভাবে পেছন থেকে 2 হাত ধরে রেখেছিস কেন? হাত না ধরে রাখলে তোমাকে মন মতো আদর করতে পারবো না। নড়াচড়া করো না, ঘাড়ে আস্তে করে একটা কামড় দিব শুধু। সহন কিছু বলার আগেই তাহামি দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ে। মৃদু গোঙানির মতো শব্দ শুনে তাহামি ছেড়ে দিল সহনকে। মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটা। সহন বেশ রেগে গেছে। তোর এই কুত্তা মার্কার স্বভাব যদি না বদলাতে পারিস তবে তোর দাঁত ভেঙে দিব আমি। আর হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হয় কেউ? আমি তোর ভাই হই, আমাকে আদর। সহনের কথা শেষ হওয়ার আগেই তাহামি চোখের পলকে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল ওর ঠোঁটে। সহন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো এত বড় বড় হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে। তাহামির তাতে কিচ্ছু যায় আসে না। সে সহনের বক্ষে হাত রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত। উফ, আর একটা সময় করতে দাও। সরো সরো। উফ। নিজের শরীরে কেউ অবিরত ঠেলাঠেলি করায় ঘুম থেকে হকচকিয়ে উঠে বসলো তাহামি। ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই দেখলো তার একমাত্র মা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তাহলে মা এতক্ষণ ঠেলে ঘুম ভাঙারও চেষ্টা করছিলেন? কি করতে দিব? আজ শুক্রবার, তোর না আমার সাথে শপিং মলে যাওয়ার কথা? 10:30 বেজেছে। ঘুমের রেশ কাটতেই সব কিছু মনে পড়ল তাহমির। আরে সত্যি তো বাইরে যাওয়ার কথা ছিল আজ। সালমার বিয়ের জন্য গিফটও তো কিনতে হবে। বসা থেকে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তাহমি। খোলা চুলগুলো মেসি বান করতে করতে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, তুমি যাও মা, আমি 5 মিনিটে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসছি। জাহানারা খান মেয়ের কথায় ঘর থেকে বেরিয়ে গেলেন। ওয়াশরুমের দরজা আটকে দাঁত ব্রাশ করছে আর একটু আগে কি স্বপ্ন দেখলো ভেবে অবাক হচ্ছে। সহনকে নিয়ে এমন ভাবনা তো কখনো মনে আসেনি। তাহলে এসব আজাইরা স্বপ্ন কেন দেখল? সালমা তার কাজিনকে বিয়ে করবে সেই জন্য কি এসব ভাবনা? আনমনে আয়নার দিকে দৃষ্টিপাত করতেই লিপকিসের কথা মনে পড়ল। যদিও স্বপ্ন ছিল, কিন্তু অনুভূতিটা বড্ড জীবন্ত মনে হচ্ছে। চোখ বন্ধ করে নিজের ঠোঁটে আঙ্গুল রেখে একটু হাসলো তাহামি। পরক্ষণে সহনের কথা মনে পড়াতে জোরসে একটা থাপ্পড় বসালো নিজের গালে। এমন স্বপ্ন আর কখনো দেখলে খবর আছে বলে কিছুক্ষণ নিজেকে শাসিয়েও নিল। তাহমি, 6 মিনিট হতে চললো, ওয়াশরুমের ভেতরে আবার ঘুমিয়ে যাস না। মায়ের ডাকে সব চিন্তা ভাবনা সাইডে রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো মেয়েটা। শুক্রবার অন্যান্য দিনের থেকে আলাদা।
ছুটির দিন হওয়ার সুবাদে কোনো প্যারা থাকে না সহনের, কিন্তু বিকেলবেলা শাইলার মায়ের ফোনে সেই ভাবনা বদলে গেল ওর। শনিবার এক আত্মীয়ের বাসায় যাবে বলে শুক্রবার পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ভদ্রমহিলা। যদিও বিষয়টা বিরক্তিকর, কিন্তু সহন ওনার মুখের উপর না করতে পারেনি। ভেবেছিল রাতে ছাদে পিকনিক করবে তিনজনে মিলে। ফাইজাকে বললেও তাহামিকে বলা হয়নি যদিও, তবে প্ল্যান করেছিল। জানালার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর আফসোসের নিঃশ্বাসটা বের করে দিল সহন। কালকে পিকনিক করলেও বা সমস্যা কি? রাতে তো সবাই ফ্রি থাকে। আজকে না ছুটির দিন, আজও কেন পড়তে আসছে ওরা? বসার ঘরে সোফায় বসে পায়ের উপর পা রেখে ফাইজার দিকে তাকিয়ে উপরোক্ত প্রশ্নটি করল তাহামি। ফাইজা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। পড়তে আসা নিয়েও সমস্যা? ফাইজা একটু নড়ে চড়ে বসলো। কালকে আর আসবেন না, সেই জন্য শুনলাম আজ এসেছে। বেশ, তাহলে শায়লা একা এলো কেন? আতিকা মেয়েটা কই? ফাইজা ইশারায় তাহামিকে চুপ করতে বলল। ছাত্র লীগের আতিকাকে কেন আবার এর মধ্যে ঢুকাচ্ছে? কি দরকার এখানে রাজনীতি টেনে আনার? মেয়েটা আসলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপু তুমি একটু চুপ করে বসো, 9টা বাজে প্রায়। একটু পর শাইলাও চলে যাবে, তখন আমরা ভাইয়ার সাথে লুডো খেলবো। রাখ তোর খেলাধুলা, আমার বিষয়টা সুবিধার লাগছে না। তুই থাক, আমি একটু আসছি। তাহামি বসা থেকে উঠে আঙ্গুল নেড়ে কথাগুলো বলে সোজা সহনের ঘরের দিকে এগোলো। ফাইজা দীর্ঘশ্বাস ফেলল। একা একা বসে থাকার থেকে রান্নাঘরে মায়ের সাথে গিয়ে টুকটাক কাজ করা ভালো। সেজন্য ফাইজা বসার ঘর ত্যাগ করে রান্নাঘরে গেল। দরজা ভেতর থেকে ভেজানো দেখে খুব সাবধানে একটু ফাঁক করে নিল তাহামি। চোখ দুটো সেই ফাঁকে রেখে ঘরের মধ্যে নজর বুলাতে লাগলো তাহামি। শাইলা, কোনো সমস্যা? বারবার তোমার পা আমার পায়ে কিভাবে লাগছে? সহন থমথমে মুখে শুধালো শাইলাকে। মেয়েটা মুচকি মুচকি হাসছে। সহন বিরক্ত হচ্ছে। স্যার, আপনি চাইলে আমরা সুন্দর সময় কাটাতে পারি। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখেই বলল শাইলা। সহন চমকালো কিছুটা। এতটুকু মেয়ে, অথচ কি অবস্থা! সময় কাটাবি? আয়, আজকে তোকে জীবনের সব থেকে সুন্দর সময় উপহার দেব আমি। হঠাৎ তাহামিকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই থমকালো। সহন তো বসা থেকে উঠে আসন্ন বিপদের আঁচ করতে পেরে তাহামিকে এক প্রকার জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। শাইলা অবাক চোখে বসা থেকে উঠে ওদের কাণ্ড কারখানা দেখছে। তামি শোন, ও অনেকটা ছোট, ওকে বুঝিয়ে বলবো আমরা। তুই প্লিজ শান্ত হ প্লিজ। কিসের ছোট? খোঁজ নিয়ে দেখ কয় ঘাটের জল খেয়েছে। কত বড় সাহস ও তোকে অফার করে! এই মেয়ে। সহনের বুকে হঠাৎ করে একটা কামড় বসিয়ে দিয়ে ঘায়েল করে ফেলল তাহমি। সহন ব্যথায় ওকে ছেড়ে দিতেই শাইলার গালে এক নাগাড়ে 4টে থাপ্পড় মেরে বসলো তাহমি। ঘটনার আকস্মিকতায় শাইলা গালে হাত দিয়ে থোয়া হয়ে গেছে। সহন এর মধ্যে আবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে ওকে। 4টে থাপ্পড় খেয়েছে বিষয়টা বুঝতে পারার সাথে সাথে ডুকরে কেঁদে উঠল শাইলা। চেঁচামেচি শুনে এর মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছে ফাইজা। ওর ভাই তাহামিকে ওরকম জড়িয়ে ধরে থাকায় বিপদের পরিমাণ মোটামুটি আন্দাজ করতে পারছে ফাইজা। ঘরে ঢুকে দ্রুত তাই শাইলার কাছে এগিয়ে গেল ও। তাহামি, যথেষ্ট হয়েছে। শোন, কালকে আমরা পিকনিক করব ছাদে। তুই রান্না করবি, ঠিক আছে? আগে এই মেয়েটাকে ভুনা করব আমি। তুই ছাড় সহনের বাচ্চা। সহন তাহামিকে শান্ত করার চেষ্টা করছে। এই সুযোগে ফাইজা শাইলার বই খাতা গুছিয়ে দিয়ে ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, শাইলা তুমি এখন যাও এখান থেকে। বাসার বাইরে গিয়ে তোমার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলো। ভাইয়া বেশিক্ষণ আপুকে সামনে রাখতে পারবে না বলে মনে হয় না। শাইলা আপাতত ব্যথা ভুলে গেছে। ফাইজার কথা মতো তাড়াতাড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফাইজা সহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাইজা, তুই যা। সহন ইশারায় ফাইজাকে বোঝালো শাইলার সাথে বাইরে গিয়ে দাঁড়াতে। যতই হোক সহনের কাছে পড়তে এসেছে, ভালো মন্দ সবই এখন ওর উপরে বর্তাবে। ফাইজা ভাইয়ের কথা মতো ঘর থেকে দ্রুত পা চালিয়ে বের হয়ে গেছে। তাহামিকে এখনও পেছন থেকে কোমরে হাত রেখে ধরে দাঁড়িয়ে আছে সহন। শাইলাকে চলে যেতে দেখে আরও ক্ষেপে গেছে ও। সহন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে কিছু না ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে তাহামিকে সামনে ঘুরিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল সহন। শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলছে মেয়েটার। রাগের জন্য সহনকে ধরেনি পর্যন্ত। সহন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই শায়লাকে যেতে দিলি কেন ভাইয়া? ও তোর পায়ে পা ছুঁয়ে দিয়েছে, আবার সেক্স করার জন্য অফার করেছে। এত অসভ্য এতটুকু মেয়ে। ওসব করতে চাইনি, ও হয়তো কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। তুই সবসময়
এমন চটে যাস কেন তাহামি? তোকে সামলাতে আমি হিমশিম খাই। কবে ভালো হবি তুই? আমি খারাপ? তাহামি সহনকে জাপটে ধরে চোখে চোখ রেখে শুধালো। সহন চুপ করে আছে, বলল এক কথা আর তাহামি বিপরীত দিকে নিচ্ছে। আবার না রাগারাগি শুরু করে। মোটেও না, তুই তো মহারানী। তাহামি এক দৃষ্টিতে সহনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি ভীষণ সুদর্শন, বিয়ে করার যোগ্য। এই লোক ছাড়া আর কে পারবে তাহামিকে সহ্য করতে? ছোটবেলা থেকে তো সহ্য করে আসছি। না, এসব কি ভাবছে তাহামি? এসব ভেবে তাহামির রাগ হলে জল হয়ে গেল। লজ্জায় গাল দুটো হঠাৎ লাল হয়ে উঠেছে। তাহামি অবাক হলো, ওর আবার লজ্জাও আছে? ভয়ঙ্কর ব্যাপার তো। ঠিক আছে, এখন চল, খেতে যাবি। তাহামি সহনকে আলগা করে দিতেই সহন ওকে বাহুডোর থেকে মুক্ত করে দিল। এটুকু সময়ের মধ্যে মেয়েটা স্বাভাবিক কিভাবে হলো সেই নিয়ে অবাক হয়েছে সহন। তবে রাগ কমেছে, এটাই অনেক। আচ্ছা চল, একসাথে খাবো। আমি আজ বাসায় গিয়ে খাবো। কেন? ছোট আম্মু কি স্পেশাল কিছু রান্না বান্না করেছে নাকি? আরে না, আজকে শুধু আলু ভর্তা, ডাল আর পুঁটি মাছ রান্না হয়েছে। তাহলে তোর মাথা। তাহামির মেজাজ যখন অতিরিক্ত ফুরফুরে থাকে তখন সহনকে তুমি বলে ডাকে। তাহামি সহনকে অবাক করে দিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সহন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মেয়েটার এই অদ্ভুত পরিবর্তন দেখে পুরাই হতভম্ব সে। সারা রাত তুমুল বৃষ্টির পরে একটি রৌদ্রোজ্জ্বল দিনের শুরু হয়েছে। দীর্ঘদিন বৃষ্টির পর আজকে রোদের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ লোকজন। বৃষ্টি হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন কিছুটা হলেও ব্যাহত হয়। সকাল সকাল এগুলো বাজার নিয়ে বাসায় ফিরেছেন তারিকুল খান। ফাইজা বাজারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে রেখে এসেছে। আইমান স্বামীর জন্য চা নিয়ে এসেছে। সকালে হাঁটতে বের হয়েছিলেন তারিকুল, তারপর কি মনে করে বাজার করে নিয়ে এলেন এখন। চায়ে আরেকটু চিনি দিলে কি হতো সহনের মা? আইমান মুচকি হেসে স্বামীর প্রশ্নের জবাবে বললেন, চিনি খেতে হবে না তোমাকে? ডায়াবেটিস বাঁধিয়ে বসে আছো, তার মধ্যে আবার চিনি চিনি করছো? ফাইজা বাবা মায়ের কথা শুনে রান্নাঘরে বসেই হাসছে। ও বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছে। আহ আইমান, আচ্ছা বাদ দাও এসব। শোনো, সহনের তো বিয়ে শাদী করাতে হবে এবার। সবাই বলছে ছেলের বয়স হয়েছে। কেন? তুমি কি বুঝতে পারছো না যে ছেলের বয়স হয়েছে? আইমান সোফাতে বসলেন। তারিকুল চা শেষ করে কাপটা টি টেবিলে রাখলেন। আহা, তা বলিনি তো। নিজে তো 24 বছরে বিয়ে করেছিলে, ছেলের বেলায় বুঝি এত সময় কেন লাগে কে জানে? আহ আইমান, ফাইজা শুনে হাসবে তো। তারিকুল কিছুটা চাপা স্বরে বললেন। আইমান বসা থেকে উঠে হেসে বললেন, সেসব সবাই জানে, থাকো তুমি, নাস্তা করতে যাচ্ছি, রাতে খাবার বলবো শাওনের বিষয়ে। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে। আইমান ও তারিকুল যে যার মতো কাজে গেলেন। লাইব্রেরিতে বসে আছে সহন। গতকালের ঘটনার পর থেকে একটু চিন্তিত সহন। আজকে শাইলা স্কুলে আসেনি। আতিকা তো গতকালও অনুপস্থিত ছিল। শাইলা বাসায় গিয়ে কিভাবে বিষয়টা বলে সেই নিয়ে। মেয়েটার গালে তাহামির 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু আসতেও তো মারতে পারত। কি ব্যাপার সহন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? কোনো সমস্যা? রাশেদুল ইসলাম সহনের কলিগ। বয়সে সহনের থেকে বছর 10 বড় হবেন, তবে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের। সহন একটু নড়ে চড়ে উঠল। রাশেদুল ভাই সহনের সামনাসামনি চেয়ার টেনে বসেছেন। পরনে ওনার সাদা পাঞ্জাবি পাজামা, মুখ ভর্তি চাপদাড়ি। সহন গলা খাকারি দিয়ে বলতে লাগলো, তেমন কিছু না রাশিদুল ভাই, তবে একটু চিন্তা করছি, এটা ঠিক। এই বলছো চিন্তা করছো, আবার বলছো তেমন কিছু না, যে কোনো একটা বলো ভাই। সহন রাশেদুলকে গতকালের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলল। রাশেদুল ভাই বেশ মনোযোগ সহকারে শুনলেন সবকিছু। বুঝলেন ভাই? বুঝলাম। দেখো, তোমার কাজিন একটু খেপাটে, ঠিক আছে, কিন্তু দোষটা কিন্তু শায়লার। আজকালকার ছেলেমেয়েরা অতিরিক্ত পাকা। তোমার উচিত শায়লার মাকে সবটা খুলে বলে আর না পড়ানো। সহন কিয়ৎক্ষণ ভাবল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাই করব। বাইরের বিষয় নিয়ে ঘরে অশান্তি করতে পারবো না। আমি রাগারাগি শুরু করলে দুইবারই অশান্ত হয়ে ওঠে ভাই। রাশেদুল ইসলাম মুচকি হাসলেন সহনের কথায়। তবে এই হাসি একটু আলাদা। হয়তো উনি ভবিষ্যতের কোনো বিষয় বুঝতে পেরেই উনি এমন রহস্যময়ী হাসলেন। গতকাল কারোরই মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য রাতে পিকনিক করার প্ল্যান এখন পর্যন্ত কার্যকর হয়নি। যাও আজকে ইচ্ছে ছিল সহনের, কিন্তু কালকে অর্থাৎ সোমবার রুদ্র রিসেপশনের অনুষ্ঠান। তাহামি যে কালকের দিনটা নিয়ে বেশ প্ল্যানিং করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সহনের। ঘড়িতে রাত 8:30 ছুঁই ছুঁই। ফাহিম খান ড্রয়িং রুমে বসে আছেন। ফোনের স্ক্রিনে তাকাচ্ছেন, কখনো আবার কখনো টিভিতে।
আগে টিভি রাখার জন্য আলাদা রুম ছিল এ বাড়িতে, কিন্তু সবাই বসার ঘরে বসে কথাবার্তা বলে, সেজন্য এখানে টিভি রাখা হয়েছে এখন। তাহামি সোফায় বসে বসে টিভি দেখছে। জাহানারা খান ডিনারের জন্য খাবার দাবার রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখছেন। এর মধ্যে কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠল সবাই। তাহামি বসা থেকে উঠে দরজার দিকে এগোলো। হয় ফাইজা না হয় সহন, ওরা ছাড়া এমন সময় কেউ আসার কথা নয় বলে ফাহিম ও জাহানারা চুপচাপ নিজেদের কাজে মনোযোগী হয়ে আছেন। তাহামি দরজা খোলার সাথে সাথে সহন ওর দুই কাঁধে হাত রেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, এই তুই কি কাল রুদ্রর রিসিপশনে যাবি? এইটা জিজ্ঞেস করতে আসছো তুমি? উফ, বল না। অদ্ভুত, বেডরুমে বসে উফ আ করে মানুষ তুমি এখন করতেছো কেন ভাইয়া? সহন রেগে গেল। মেয়েটা এত বেয়াদব কেন? কণ্ঠ নিচু রেখে সহন কিছুটা ঝাঁঝালো স্বরে বলল, ভাই ডাকিস আবার এসব কেমন আচরণ? এমন থাপড়ে কবে জানি তোর সব কটা দাঁত ফেলে দেই। তাহামিও রেগে গেছে। সহনের থেকে নিজেকে ছাড়িয়ে আঙ্গুল নেড়ে নেড়ে বলে, তুই এসব জিজ্ঞেস করতে এসেছিস? হ্যাঁ, আমি কাল যাব আর গিয়ে শেষবারের মতো ওর পিন্ডি চটকে আসবো। তুই যাবি কি না খেয়ে যাবি? উফ, আবার রেগে যাচ্ছে মেয়েটা। চল ভেতরে চলো আপা। সহন তাহামির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাসায় ঢুকলো। এর মধ্যে ফাহিম খান গিয়ে খেতে বসেছে। জাহানারা সহনের কথা শুনে ওকে খেতে ডাকলেন। সহন আর তাহমি আর সবাই একসাথে খাবো আজ। বসার ঘর থেকে ছোট আম্মুর ডাক শুনে তাহামিকে নিয়ে রান্নাঘরের দিকে এগোলো সহন। এখন তাহামিকে কিছু বলে যে লাভ হবে না সেটা ভালো করে বুঝতে পেরেছে সহন। আসল কথা হলো রুদ্রকে একটু জ্বালা দিয়ে নিজের মনকে শান্তি দিতে চাইছে ও। সহন আর কিছুই বলবে না তাহামিকে, তার চেয়ে আগামীকাল কিছু একটা করবে বরং। এসব ভাবতে ভাবতে তাহামিদের সাথে ডিনার সেরে নিল। রাতের খাওয়া দাওয়া শেষ, বিছানায় শরীর এলিয়ে দিয়েছেন তারিকুল খান। আইমান মশারি টানানো শেষে পাশের বালিশে মাথা রেখে শুয়েছেন মাত্র। এখন বলো তাইমান, সহনের বিষয়ে কি জানি বলছিলে তখন? তুমি তো বললে বিয়ের কথা। হ্যাঁ, তাহলে জয়নাল ভাইকে বলবো মেয়ে খুঁজতে। আইমান স্বামীর বুকে হাত রেখে পাশ ফিরে শুয়ে বললেন, একটা কথা বলবো? বাহ বাহ, এত আহ্লাদি হয়ে বলছো যে। তারিকুল মুচকি হেসে শুধলেন। আইমান বললেন, তাহমিনকে তোমার কেমন লাগে? তাহমি ওকে আবার আলাদা করে কেমন লাগবে? রাগী, খ্যাপাটে, তবে সুন্দর মনের একটা মেয়ে। আমার বংশের মেয়ে কি খারাপ হতে পারে? শেষের কথাটা বেশ গর্ব করে বললেন তারিকুল। হ্যাঁ, এটাই কথা। ঘরে ভালো মেয়ে থাকতে বাইরের মেয়ে খুঁজতে লাগবে কি করতে বলো? তারিকুল কিঞ্চিত চমকালেন স্ত্রীর কথাই। মুখোমুখি শুয়ে বললেন, কি বলছো তুমি? সহন আর তাহমি রাজি হবে? ওদের না না মানার মতো কি আছে বলো? লোকে কি চাচাতো ভাই মামাতো ভাই বোনদের বিয়ে করায় না, না কি শরীয়তে নেই? আহা ইমান, তা বলিনি আমি। বললাম ওরা দুজন মানসিকভাবে বিষয়টা মানবে কিনা। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শহন রাজি না হলেও তোমার কথা ফেলবে না। তাহমিনের ব্যাপারটা আলাদা, ও রাজি না হলেও আর কিছু হবে না। তারিকুল খান একটু ভাবলেন। ভাবনার অতলে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেখে খানিকক্ষণ বাদে বললেন, ঠিক আছে, তুমি তাহলে তাহমির মায়ের সাথে আগে কথা বলে দেখো তাহমি রাজি হয় কিনা। সবকিছু ঠিক থাকলে আমি ফাহিমের সাথে কথা বলবো। ঠিক আছে। রাত অনেক হলো, বাতিটা নিভিয়ে আসি বরং। হ্যাঁ, খাও। তারিকুল শোয়া থেকে উঠে গিয়ে বাতি অফ করে এলেন। চোখ লড় যাবে, সারি রাত नींद ना आवे, मैनू बड़ा तड़पावे, दिल चैन कहीं ना पावे, पावे पावे, खन 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 चूड़ी तेरी, खन 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 के रे, खन 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 के, देख देख के चेहरा मेरा दिल ये धक धक धड़के रे, दिल ये धक धक धड़के। বিয়ে বাড়ির উৎসবে হঠাৎ গান বেজে উঠাতে উপস্থিত সবাই চমকালো। তবে তার চেয়ে বেশি চমকালো স্টেজে একজন যুবতীকে নাচতে দেখে। রুদ্র আর সুনয়না তো স্টেজের সামনে দাঁড়িয়ে হা হয়ে তাকিয়ে আছে। বাকিদের অবস্থাও একই রকম। ছোট থেকে বুড়ো সবাই নিজেদের কাজকর্ম ভুলে স্টেজে নাচতে থাকা তাহমির দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরনে ওর, চুলগুলো ফ্রেঞ্চ বিনুনি করা, কানে গলায় সিম্পল গয়নাগাটি। এক কথায় বেশ সুন্দর লাগছে। মজার কথা হলো ওকে কেউ নাচতে বাধা দিচ্ছে না। সবাই যেন সার্কাস দেখতে ব্যস্ত। রুদ্রর হাতটা সুনয়না শক্ত করে ধরেছে এর মধ্যে। মেয়েটা প্রথম দিনের অভিজ্ঞতার কথা আজও বোধহয় ভুলতে পারেনি। রুদ্র সুনয়নার হাতটা শক্ত করে ধরেছে। কিছু হবে না সুনয়না, শান্ত থাকো তুমি। নির্লজ্জ মেয়েটাকে আমি দেখছি,
জাস্ট ওয়েট। রুদ্র সুনয়নাকে আশ্বস্ত করে আগে গিয়ে গানটা বন্ধ করলো, আর সাথে সাথে সবাই এক প্রকার নড়ে চড়ে উঠল যেন। মেয়েটা নাচ নেহাত খারাপ করেনি বলেই এতক্ষণ সবাই নাচেই মুগ্ধ ছিল। রুদ্রকে স্টেজের দিকে এগিয়ে আসতে দেখে তাহামি ক্রুর হাসল। রুদ্র প্রচণ্ড রেগে গেছে। স্টেজ থেকে নামতেই রুদ্রর মুখোমুখি হলো তাহামি। সুনয়নার পরিবারের লোকজন সহ রুদ্রর পরিবারের সবাই ওদের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। কি চাস তুই? এরকম অসভ্যের মতো আচরণ কেন করলি? তুই কি বুঝতে পারছিস না আমি আর তোকে চাই না? রুদ্র দাঁতে দাঁত খিচিয়ে বলল কথাগুলো। তাহামি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু হয়নি, হচ্ছে না। পাশ থেকে একজন ওয়েটার যাচ্ছিল। তাহামি তাকে ডাক দিল। এইদিকে এসো তো মামা। জি ম্যাম। তাহামি ট্রে থেকে একটা হার্ড ড্রিঙ্কসের গ্লাস নিল। তারপর ইশারায় লোকটাকে চলে যেতে বলে গ্লাসে এক চুমুক দিয়ে রুদ্রর দিকে দৃষ্টিপাত করলো। কি জানি বলছিস, এখন বল। তাহামি, এখান থেকে চলে যা বলছি। বাড়াবাড়ি করলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রুদ্রর কথা শেষ হওয়ার আগেই তাহামি গ্লাসের সবটুকু ড্রিঙ্কস রুদ্রর মুখে ছুঁড়ে ফেলল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে সবাই। রুদ্র নিজেও এটার জন্য প্রস্তুত ছিল না। সবাই বিস্ময়ে ওদের দিকে তাকিয়ে আছে। রুদ্রর বিস্ময় কাটার আগেই তাহামি পরপর দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল ওর। সুনয়না ভয়ে একটু কেঁপে উঠল। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহামির চোখে যে কষ্ট, রাগ, ক্ষোভ, ঘৃণা জলজল করছে, সেটা এতক্ষণে দৃষ্টিগোচর হয়েছে ওর। তোর কি মনে হয় আমি এখনো তোকে ভিক্ষা চাইতে এসেছি এখানে? এতটা ভিখারি নই আমি রুদ্র। আজ আমি বেহায়া, নির্লজ্জ, আরও কত কিছুই। অথচ সম্পর্কের শুরুতে আমার এইসব দিকেই আকৃষ্ট হতিস। নতুন নতুন সব কিছু খুব টেস্ট, বাট পুরনো হলেই সেই টেস্ট মিষ্টির বদলে তেতো হয়ে যায়, তাই না? তাহামি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নিল একটু। এর মধ্যে রুদ্রর বাবা এগিয়ে আসতে গেলে রুদ্র ইশারায় বারণ করলো। তাহামি ফের বলতে লাগলো, যদি সম্পর্কটা জাস্ট টাইম পাস থাকে সেটা প্রথম থেকেই পার্টনারকে বলতে হয়। আর আমি টক্সিক? হ্যাঁ, আমি তো এমনই ছিলাম রুদ্র। আমি তো একটুও বদলাইনি, বরং তুই পাল্টে গেছিস। এই যে হুট করে ব্রেকআপ করে দিয়ে বিয়ে করে নিলি, একটিবারের মতো কি ভেবেছিলিস আমার মনের অবস্থা কেমন হতে পারে? হ্যাঁ মানছি, আমিও তোকে জানপ্রাণ দিয়ে ভালোবাসি না, নিজেকে ভালোবেসে তারপরে তোর কথা ভাবি। কিন্তু আমি যদি আরও সিরিয়াস হতাম। জাস্ট চিন্তা কর একবার, একটা মানুষের সাথে তোর দীর্ঘদিন কথা হয়, একসাথে টাইম স্পেন্ড করিস, হাত ধরে চলিস, কত শত স্মৃতি, ওই যে ফোন নম্বর থেকে কল আসা, হুটহাট ভিডিও কল, টেক্সট, এগুলো সব যখন দুম করেই না হয়ে যায়, কিভাবে সহ্য করে বিপরীত দিকের মানুষটা? সহ্য করতে কষ্ট হয় রে, দম বন্ধ হয়ে আসে, রাতে ঘুম আসে না, খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না, মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে মস্তিষ্কে এটাই প্রথম আসে, মানুষটা আর আমার নাই। রুদ্র, তুই বুঝতে পারছিস? জাস্ট নাই সেই মানুষটা। তখন সেই মাঝরাতে যখন স্মৃতিগুলো হৃদয়ে কীটপতঙ্গের মতো কিলবিল করে বুকটা কেমন করে জানিস? সেটা তুই জানবি না, কারণ তোর সাথে এমন হয়নি। এসব কিছু বাদ দিয়ে যখন মনে হয় যে মানুষটার হাতের স্পর্শ থেকে শুরু করে গভীর আলিঙ্গনে শুধু আমার থাকার কথা ছিল, সেই মানুষটাকে অন্য কেউ ছুঁয়ে দেবে। রুদ্র হুট করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তাহামির রাগ, ক্ষোভ এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। দু চোখ ছলছল করছে মেয়েটার। সুনয়নার চোখ থেকে এর মধ্যেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাহামির প্রতি কোনো হিংসা কাজ করছে না ওর। কথাগুলো যেন বুকে বিচ্ছে। সহন কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছুই দেখছে। ভেবেছিল ঝামেলা বাড়লে তাহামিকে জোর করে নিয়ে যাবে, কিন্তু এখন যা হচ্ছে সেটাতে আর ঢুকতে চাচ্ছে না ও। কথাগুলো বললে মনটা হালকা হবে তাহামির। আমি চুপ, আমি বলি তুই শুন রুদ্র। একটা সম্পর্কে থাকতে গেলে কিছু বিষয় দুজনকেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। মানুষ তো স্বয়ংসম্পূর্ণ নয়, কিছু না কিছু ত্রুটি থাকেই, কিন্তু ভালোবাসা থাকলে সব কিছু ব্যালেন্স করে চলা যায়। আমাদের হয়তো সেই ভালোবাসা ছিল না, যদিও তোর প্রতি রাগ থেকে এসেছিলাম, কিন্তু এই মেয়েটার দিকে তাকিয়ে সব ভুলে গেছি আমি। তোর বউ খুব ভালো মনের মেয়ে, দেখ না আমার কষ্টে কেমন কাঁদছে। কখনো শুনেছিস কোনো মেয়ে স্বামীর এক্স গার্লফ্রেন্ডের দুঃখ বিলাস দেখে অশ্রুপাত করে? রুদ্র তাহামির দুহাত আঁকড়ে ধরে। তাহামি হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। সবাই চুপ করে আছে। বিষয়টা বড্ড সেন্সিটিভ। আমাকে ক্ষমা করে দে তাহামি, আমার দিক থেকে কিছু খামতি ছিল। আমার উচিত ছিল আর একটু অ্যাডজাস্ট করার।
কিন্তু সম্ভব হয়নি। সব কিছুর উপর তকদির বলতে একটা বিষয় আছে, আমরা কেউ চাইলে তা পরিবর্তন করতে পারি না। তাহামি দীর্ঘশ্বাস আটকে শুকনো ঢোক গিলে বলল। তাহামি রুদ্রর হাত ধরে সুনয়নার দিকে এগিয়ে যাচ্ছে। সুনয়না নিজেকে সামলে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। পরিবারে পীড়াপিড়ি সহ্য করতে না পেরে রুদ্রকে বিয়ে করতে বাধ্য হয়েছে সুনয়না। তবে যা হওয়ার হয়ে গেছে। ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আগত সময়কে নষ্ট করতে চায় না ও। এই যে ভালো মেয়ে, এই নাও তোমার বর। ক্ষমা করে দিও আমাকে, আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তোমাদেরকে বিরক্ত করলাম। তাহামি রুদ্রর হাতটা সুনয়নার হাতে দিয়ে মৃদু হেসে বলল। সুনয়না মিষ্টি করে হাসল। বাদ দাও এসব, আমি সব কিছু ভুলে গেছি। চলো কিছু খাবো বরং। না গো, এখন চলে যাব। হয়তো কখনো দেখা হবে না, কিন্তু তোমাদের জন্য সব সময় প্রার্থনা করব। রুদ্র কিছু বলতে গিয়েও বলতে পারল না। কোনো অধিকার নেই তাহামিকে আটকে রাখার। এখানে থাকা ওর পক্ষে মোটেও সুখকর নয়। ঠিক আছে, ভালো থাকো তাহমি। তুমিও সুনয়না, আসি। তাহামি আর এক সেকেন্ড সময় ব্যয় না করে দ্রুত পা চালিয়ে রুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে গেল। সহনও ওর পেছন পেছন যাচ্ছে। গেটের বাইরে বেরোতেই পেছনে কারো অস্তিত্ব অনুভব করাই দাঁড়িয়ে গেল তাহামি। তাহমি, তোর কি উচিত ছিল না রুদ্রকে জেলে পাঠানো? সহনের কথায় চমকালো তাহামি। এখানে কোনোভাবেই আশা করেনি ওকে। তুমি এখানে? হ্যাঁ। তাহামি হাঁটছে রাস্তার পাশ ধরে, সাথে সহনও। তাহামি আর কিছু বলেনি, শুধু চুপচাপ হাঁটছে। সারাদিন ফুটতে থাকা গরম পানির মতো মেজাজওয়ালা মেয়েটা এভাবে শান্ত হয়ে হাঁটছে, বিষয়টা মোটেও হজম হচ্ছে না সহনের। আচ্ছা, তাহমি বললি না তো? কি বলবো? জেলে দিবি? তুই জাস্ট বল, ওকে জন্মের প্রতারণা করিয়ে দিব আমি। না ভাইয়া, যে মানুষটা আমার কথা বিন্দুমাত্র না ভেবে অন্য কাউকে আপন করে নিল, তাকে আর কি শাস্তি দিব? তাহামি স্থির হয়ে দাঁড়িয়ে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে সহনের দিকে। সহনের বুকের ভেতর কেমন মুচড়ে উঠছে। তাহামিকে কখন এরকম কষ্ট পেতে দেখেনি ও। তাহামির ডান হাতটা নিজের ডান হাতে আলতো করে ধরে আবারও হাঁটতে লাগলো সহন। ঠিক বলেছিস। ফুচকা খাবি তাহমি, নাকি আবার ঝালে হাঁসফাঁস করবি? আমি ঝালে হাঁসফাঁস করি নাকি তুমি করো? হ্যাঁ, আমি ঝাল খেতে পারি। তাহামি মুচকি হাসলো। বেশ, চলো দেখি আজ কে কত ঝাল খেতে পারে। ওকে, ডান। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশের ফুচকাওয়ালার মামার কাছে গেল। রাত আনুমানিক 10টা ছুঁই ছুঁই এখন। দোকানে আরও কয়েকজন কাস্টমার আছে। তাহামি ও সহন দোকানের পাশে গিয়ে দাঁড়ালো। মামা, আমাদের 2 প্লেট ঝাল দিয়ে ফুচকা দাও তো। সহন তাহামির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। সত্যি বলতে সহন তেমন ঝাল খেতে পারে না। তাহামি তার চেয়ে একটু বেশি পারে। একটু দাঁড়ান ভাইজান, দিতেছি। ফুচকাওয়ালা মামা কয়েক মিনিটের মধ্যে চটপট 2 প্লেট ফুচকা রেডি করে দিল। তাহামি ও সহন দুজনেই ফুচকা খেতে শুরু করেছে। মোটামুটি ঝাল থাকায় সহন নিজেকে সংযত রেখে 1 প্লেট ফুচকা শেষ করে ফেলল। তাহামের ঝাল লাগেনি। সে আরও উৎসাহ নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলে, মামা ঝাল হয়নি তো, আর একটু ঝাল দাও। ঠিক আছে আপা। আবারও 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দিল ফুচকাওয়ালা মামা। তাহামি ও সহন যথারীতি এই প্লেটও শেষ করে ফেলল। সহন ঝালে একটু আধটু হাঁসফাঁস করতে শুরু করেছে। ঝালে ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে ও। তাহামির বেশ মজা লাগছে। একটু ঝাল লাগলেও বিষয়টা খুব মজার। মামা ঝাল হয়নি তো, আরো ঝাল দাও, আরো। সহন বেচারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যে ঝাল খেতে পারবে না সেটা বলতে গেলে তাহামি না আবার মন খারাপ হয়ে যায়। তবে ওর সাথে ঝাল খেয়ে জিততেও হবে, নইলে বাসায় গিয়ে এটা নিয়ে খুব কথা শোনাবে। আপা, এর চেয়ে ঝাল দিলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। ফুচকাওয়ালা মামা আবারও 2 প্লেট ফুচকা এগিয়ে দিলেন ওদের দিকে। সহনের কানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এমন অবস্থা। তাহামির চোখ টলমল করছে। আজ যেন ঝাল খাওয়ার পাল্লা শুরু করেছে দুজন। কিচ্ছু হবে না গো। তাহামি মুখে ফুচকা দিয়ে খেতে খেতে বলল। সহন একটা ফুচকা খেয়ে থেমে গেছে। তাহামির হাত মুখ চলছে। সবগুলো ফুচকা না খেয়ে যেন থামা যাবে না। সহন নিজের প্লেটটা ফুচকাওয়ালাকে দিয়ে একটু অন্যদিকে এগোলো। তাহামি ফুচকার দিকে এতটাই মনোযোগী যে সহনের প্রস্থান খেয়াল পর্যন্ত করেনি। আপা, পানি দিব? ঝালে হেঁচকি উঠে গেছে তাহামির। দোকানদার পানির বোতল এগিয়ে দিয়েছে। তাহামিও দেরি না করে তাড়াতাড়ি ঢকঢক করে পানি পান করতে শুরু করেছে। আধা লিটার পানিতেও ঝাল কমছে না। ফুচকাওয়ালা মামা গামছা দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে ওর অবস্থা দেখে। এর মধ্যে সহন এলো, হাতে 2টো আইসক্রিম। একটা আইসক্রিম তাহামির সামনে এগিয়ে দিয়ে বলল, এটা খেতে শুরু কর, একটু ভালো লাগবে। তুমি কখন গেলে এসব কিনতে? তাহামি সহনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করেছে।
সহন ফুচকার বিল পে করে ইশারায় সামনে এগোতে বলল তাহামিকে। হাঁটতে হাঁটতে সহন আইসক্রিম খেতে শুরু করেছে। তুই যখন বিভোর হয়ে ঝালওয়ালা ফুচকা খাচ্ছিলিস তখন। আইসক্রিম খাওয়াতে একটু একটু ভালো লাগছে তাহামির। সহনের সাথে কথা বলতে বলতে এগোচ্ছে মেয়েটা। আপাতত তাহামির সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মনোযোগী শ্রোতা সহন। সহন শাইলার মাকে সবকিছু জানানোর পর শাইলার মা খুব রাগারাগি করেন মেয়ের সাথে। এক পর্যায়ে রেগে মেগে লেখাপড়া বাদ দিয়ে বিয়ে দিয়ে দিবে বলে জানাই শাইলাকে। বেচারা শাইলা তো ভয় পেয়ে গেছে। এই বয়সে বিয়ে অসম্ভব ব্যাপার। যদিও শাইলার মা খুব বুদ্ধিমতী নারী, মেয়েকে সোজা করার জন্যই এত সব নয়ছয় কথাবার্তা বলেছিলেন তিনি। আর এইসবে কাজও হয়েছে। মাথা থেকে সব কুবুদ্ধি বাদ দিয়ে এখন মন দিয়ে পড়ালেখা শুরু করেছে শাইলা। কি তাহমির সাথে বিয়ে? বাবা, এটা কিভাবে সম্ভব বলো? ড্রয়িং রুমে পাশাপাশি সোফায় বসে আছে বাবা ছেলে। তারিকুলের প্রস্তাবে রীতিমতো শকড সহন, যাকে ছোট থেকে মনের নজরে দেখে এসেছে। কিভাবে বিয়ে করে সংসার করবে তার সাথে? কেন তাহমিকে তোর অপছন্দ, নাকি অন্য কাউকে পছন্দ করিস? বিষয়টা তেমন নয় বাবা। তাহমিকে অপছন্দ করা কিংবা অন্য কাউকে পছন্দ করার কোনো কিছু নেই এখানে। ফাইজা আর তাহমিকে তো কখনো আলাদা করে দেখিনি বলো। তারিকুল সহনের কাঁধে হাত রেখে ধীর সুস্থে বোঝাতে লাগলেন। দেখ সহন, আমরা যেটা চাচ্ছি সেটা অমূলক কিছু নয়, সম্ভব বলেই বলছি। ফাইজা তাহমি আলাদা, ও তোর কাজিন, ওর সাথে বিয়ে করা জায়েজ। তাছাড়া তাহমির মতামত নিয়ে তবেই তোর সাথে কথা বলতে এসেছি আমি। সকালে জয়নাল গিয়েছিল তাহমিও জাহানারার সাথে কথা বলতে। তাহমির কোনো আপত্তি নেই বিয়েতে। তাহমির মতামতের কথা শুনে কিছুটা অবাক হলো সহন। রুদ্রর প্রতি অনুভূতি এরকম ফিকে হয়ে গেছে, নাকি সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চাইছে ও? তবে যাই হোক, তাহামি যখন রাজি আর দ্বিমত পোষণ করার কিছু নেই। তবে কিছুটা সময় লাগবে নিজেদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করতে। সহনকে ভাবনায় বিভোর হয়ে থাকতে দেখে তারিকুল খান ফের বলতে লাগলেন, নিজের ভালো বুঝতে শিখেছ এখন, সময় নিয়ে ভেবেচিন্তে বলিস। আশা করি আমাকে হতাহত করবি না তুই। বসা থেকে উঠে দাঁড়ালেন তারিকুল। সন্ধ্যার এই সময়টা নিজের ঘরে বই পড়ে কাটান তিনি। দাঁড়াও বাবা, আমি রাজি তাহমিকে বিয়ে করতে। বাবা ছেলে একসাথে মুচকি হাসল। খান বাড়িতে বিয়ে লাগলো বলে শুক্রবার খান বাড়িতে আজ বিয়ে। আসরে নামাজ শেষে ঘরোয়াভাবে দুই পরিবারের লোকজন ও কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে তাহামি ও সহনের বিয়ের সম্মান হয়েছে। সন্ধ্যা নেমেছে। তাহামিকে সহনদের বাসায় নিয়ে আসা হয়েছে। লাল টুকটুকে বেনারসির বদলে মেজেন্ডা রঙের বেনারসি পরে আছে ও। দস্যি মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে। সহন তো প্রথমে চিনতেই পারেনি তাহামিকে। মেয়েটাও এর আগে কখনো এরকম সুন্দর করে সাজেনি অবশ্য। সহনের বন্ধুরা তো বেশ মজা নিচ্ছিল ওর অবস্থা দেখে। ফাইজা রুমে বসে আছে তাহামি। ভারী সাজগোজ নেই এখন, সিম্পল গয়নাগাটি আর এমনি শাড়ি পরে আছে। আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে। মজার বিষয় হলো, এক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তাহামিকে যখন সবাই বউ বউ বলছে ওর বেশ অদ্ভুত লাগছে। আইমান তো মাঝে মধ্যে তাহামিকে বলছে, মা আজ একটু কম কম কথা বল, আজ তোর বিয়ে হচ্ছে, এটা তো শ্বশুর বাড়ি এখন। জবাবে তাহামি কিছু বলে না, মুখ টিপে হাসে ফাইজার সাথে। বিষয়টা খুব এনজয় করছে ওরা দুজন। সহন নিজের ঘরে শুয়ে আছে, ভাবছে ওই পাগলাটে মেয়েটাকে আজীবন কিভাবে সামলাবে। মাঝে মধ্যে মনে হচ্ছে কোনো ব্যাপার না, ছোট থেকে তো এমনিতেই সামলে আসছে, এখনো সামলাচ্ছে, তাহলে ভবিষ্যতেও পারবে নিশ্চিত। মাইয়া ভাত খাবে না? ভালোই রাত হয়েছে, মা আর আমি সবাই ক্লান্ত গো। ফাইজার কথায় নড়ে চড়ে উঠল সহন, শোয়া থেকে উঠে বসলো। তাহলে ভাত রেখে ঘুমিয়ে যাসনি কেন? দূর বোকা, আপু তো আমার ঘরে, তুমি বের হও ঘর থেকে এখন। তোমার ঘরটা সাজানো হবে, বাইরে লোকজন দাঁড়িয়ে আছে, ঘর সাজিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো। সহন বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। ফাইজা ডাক দিতেই ঘর সাজানোর জন্য লোকজন ভেতরে এসেছে। এসবের দরকার নেই, আমি গেলাম খেতে। যাও। সহন ঘর থেকে বেরিয়ে যেতেই ওরা হাতে হাতে ঘর সাজানো শুরু করলো। রজনীগন্ধার সাথে লাল গোলাপ দিয়ে সাজাবে ঘর, পাশাপাশি কিছু বেলুন আর রঙিন মোমবাতি থাকবে। ডাইনিং টেবিলে এসে অলরাউন্ডার তাহামিকে খেতে বসে দেখে ঠোঁট টিপে হাসছে সহন। তারিকুল খান খেতে ব্যস্ত। আত্মীয় স্বজনরা আগেই খাওয়া দাওয়া সেরে নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেছে। ওভাবে তাকিয়ে না দেখে তুমিও খেতে বসো। তাহামির কথাই সহন চেয়ার টেনে বসেছে। আইমান এর মধ্যে সহনকে খাবার রেডি করে দিল। পোলাও, কোরমা, মাংস, রোস্ট সব কিছু আছে আজকের মেনুতে। সহন অবশ্য ভাত প্রেমী, গরুর মাংস দিয়ে শুধু ভাতই খাবে ও।
তাহামি আরামসে বসে বসে রোজ চিবুচ্ছে। তুই যে এখন শ্বশুরবাড়িতে আছিস তা জানিস তাহমি? শ্বশুরের সামনে কেউ এভাবে খায়? তাহামিকে একটু খোঁচাতে বলল সহন। তৎক্ষণাৎ তারিকুল খান বলে উঠল, চুপ! খাবার সময় মেয়েটাকে কেন জ্বালাচ্ছিস সহন? হ্যাঁ বড় আব্বু, তুমি একটু বকে দাও তো, সব সময় এমন করে ভাই। তাহামির কথা শেষ না করে জিহ্বা কামড়ে থতমত খেয়ে তাকিয়ে আছে। বিয়ের পর বরকে ভাইয়া বলা, কি লজ্জা। চুপচাপ খেয়ে দে ঘুমাতে যা, আর খবরদার দুজনে আগের মতো ঝামেলা করিস না আবার। আইমান সহনের পাশের চেয়ার টেনে বসলেন। ফাইজাও এর মধ্যে চলে এসেছে। মায়ের পাশে বসলো সেও। সহনের খাওয়া এর মধ্যে প্রায় শেষ। তাহামি এখনো যেখানে ছিল সেখানেই আছে। ঠিক আছে মা। তবে মা ভাইয়া কিন্তু মোটামুটি নিঃশুদ্ধ। তাম্মি আপু একাই যথেষ্ট ঝামেলা করার জন্য। ফাইজার কথা শেষ হতেই তাহামি কটমট চোখে তাকালো ওর দিকে। আইমান আর তারিকুল মুচকি হাসছেন। সহন ফাইজার সাথে তালে তাল মিলিয়ে বলল, একদম একদম ভালো হয়েছে, তোরা দুই ভাই বোন একেবারে সাধু, আর যত দোষ তাহামি খুশ। ওকে? তাহামির কথায় সবাই একসাথে হেসে উঠল। সারাদিনের কাজকর্মে বেশ ক্লান্ত জাহানারা। ছোট করে আয়োজন হলেও বিয়ে তো বিয়েই। তাই খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে চলে এসেছেন জাহানারা। বিছানা গোছানো শেষ করে মশারি টাঙাচ্ছেন এখন। ফাহিম বারান্দায় বসে ফোনে কথা বলছেন। আগামীকাল ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হবে ওনাকে। হ্যাঁ গো, এসো, বিছানা গোছানো শেষ। ফোনে কথা শেষ করে আসছি জাহানারা। তাহামির মা নিজের বালিশে মাথা রেখে শুয়ে পড়েছে। আগে তাও মেয়েটা ঘরে ছিল, কিন্তু এখন তো সারাদিন একাই থাকতে হবে। এসব ভেবে মন খারাপ লাগছে জাহানারার। এর মধ্যে ফাহিম এসে শুয়ে পড়েছেন। স্ত্রীর মন খারাপ বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালেন, মন খারাপ জাহানারা? একটু। মন খারাপ করো না, একবারের মধ্যেই তো আছে তাহমি। কপাল ভালো বলেই সহনের সাথে বিয়েটা হয়েছে। যদি দূরে বিয়ে দিতাম তখন কি করতে বলো তো? জাহানারা একটু ভাবুক হয়ে গেলেন। ভুল বলেননি তাহামির বাবা। ঠিক বলেছো তুমি। এখন ঘুমানোর চেষ্টা করো, সকালেই আমার তাড়াতাড়ি বেরোতে হবে। জাহানারা স্বামীর কথায় সাই দিলেন। চোখ বন্ধ করে ফেলে তাহামির মুখটা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলেন। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো ঘরটা। তাহামি ঘরে হেঁটে হেঁটে খাটে সাজানো ফুলগুলো ছুঁয়ে দিয়ে বলল। পাশাপাশি ফ্লোরে রাখা বেলুনগুলো পা দিয়ে এদিক ওদিক সরিয়ে দিল। সহন বিছানায় বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বললে ভুল হবে। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে হবে। কোথায় বিছানায় একটু শান্ত হয়ে বসে থাকবে তা না করে এভাবে হেঁটে হেঁটে ফুলগুলো দেখছি। আজকে যে ওর ফুলসজ্জা আর সামনে জলজ্যান্ত একটা স্বামী বসে আছে, সে বিষয়ে একটুও হেলদোল নেই। অবশ্য ফুলসজ্জা নিয়ে সহনেরও মাথা ব্যথা নেই, কিন্তু বসে তো দুটো কথা বলবি। হ্যাঁ, সুন্দর লাগছে। ফুলগুলো নষ্ট করিস না। এমনিতেই সব নষ্ট হয়ে যাবে। তাহামি হেলে দুলে এসে বিছানায় সহনের মুখোমুখি বসলো। চুলগুলো খোপা করা, কানে সোনার দুল, গলার চেন, পরনে গাঢ় গোলাপি রঙের শাড়ি। সহন ভ্রু উঁচিয়ে শুধালো, কিভাবে নষ্ট হবে? কেন, তুমি ফুলসজ্জা করবে না আমার সাথে? তাহামি ঠোঁটের কোণে দুষ্টু হাসি। মেয়েটার এমন প্রশ্নে থতমত খেয়েছে সহন। কি বলা উচিত? একদম দুষ্টামি করবি না বললাম। আজব। তাহামি মুচকি হেসে সহনের কোলে হুট করে শুয়ে পড়ল। সহন বরফের ন্যায় জমে গেছে একেবারে। এই মেয়ে কি জোরাজুরি করবে? তা আমি শোন। বলো, তবে তার আগে মাথায় হাত বুলিয়ে দাও। সহন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সবকিছু তো হুট করে হয়েছে, তাই আমাদের উচিত একটু সময় নেওয়া। কিসের জন্য? ভ্রু কুঞ্চিত করে তাকালো তাহামি। না মানে? শোনো, ফুলসজ্জা বারবার আসে না। তাছাড়া তুমি আমার বর, এখন কিসের সময় লাগবে? হ্যাঁ, এক্স আমার ছিল, তোমার না। আমার তো সময় লাগবে না। এসব বাদ দিয়ে কাছে এসো তো। সহন শুকনো ঢোক গিলে তাকালো তাহামির চোখে। এমনিতেও অন্য কোনো মেয়ে হলে ইতস্তত লাগতো না ওর, কিন্তু তাহামিকে দেখে এমন লাগছে। কিভাবে কাছাকাছি যাবে ও? দুদিন আগেও তো ভাইয়া বলে ডাকতো মেয়েটা। বিরক্তিকর ব্যাপার স্যাপার। তুই ঘুমা, কালকে হবে সব, আজ বাদ দে শুধু। তাহামি শোয়া থেকে উঠে বসে সহনকে এক প্রকার ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বেচারা। বরের বুকের উপর শুয়ে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলল তাহামি, জানো, একদিন স্বপ্নে তোমাকে টসটসে একখানা চুমু খেয়েছিলাম। আজকে সেটা বাস্তবতায় রূপ পাবে। স্বপ্নে? তুই স্বপ্নে এসব করেছিস আমাকে? তুই এত নির্লজ্জ কেন ভাই? আমি তো এমনই, নতুন জানলে। এসব বাহানা রাখো তো, আসো চুমু খাই।
তাহামি সহনের বুকে ভর দিয়ে ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে দিল। বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে চোখে ঘন ঘন পলক ফেলছে ও। সর। হুম, একটা কিস করো না। কালকে করব। আজকে কি ঠোঁটের উপোস চলছে তোর? সহনের বাচ্চা, তুই কিস করবি কিনা তাহামির কথা শেষ হওয়ার আগেই সহনের শক্ত ঠোঁটের স্পর্শে শিউরে উঠল ওর কোমল ওষ্ঠজোড়া। আবেশে দুজনেই চোখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। মিনিট 5 পরে সহনের স্পর্শ থেকে মুক্ত পেল তাহামি। দুজনে ভারী নিঃশ্বাস ফেলছে। তাহামির পিঠে 2 হাত রেখে বক্ষে জড়িয়ে রেখেছে সহন। এতগুলো বসন্ত পেরিয়ে আজ ভরা যৌবনা এক নারী সহনের শরীরের সাথে আষ্ঠে পৃষ্ঠে আছে, তাও তার বিবাহিতা স্ত্রী। তাই স্বাভাবিকভাবে নিজেকে সঁপে দিয়েছে। নেশাধরা কণ্ঠে শুধালো সহন। হয়েছে নাকি আরো লাগবে? পারবে। তাহামি মুচকি হেসে সহনের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। যেন সমস্ত ইতস্ততা ভুলে তাহামির প্রশ্নের জবাব দিতে ব্যস্ত হয়ে উঠল সহন। কোনো সম্পর্ক পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করলো তাহামি। সব বিবাহিত সম্পর্কে শুরু থেকেই ভালোবাসা থাকে না এমন নয়। ভালোবাসা ছাড়াও বৈবাহিক সম্পর্ক শুরু হয়, আর ধীরে ধীরে গড়ে ওঠে পারস্পরিক বন্ধন, ভালোবাসা। তাহামি ও সহনের মধ্যেও সময়ের সাথে সাথে গভীর প্রেমের সূত্রপাত ঘটে। একসাথে থাকতে থাকতে আরও স্ট্রং বন্ডিং তৈরি হয় ওদের। ভার্সিটিতে শেষবারের মতো এসেছে ফাইজা। গ্র্যাজুয়েশন শেষ হওয়ায় এখানে আর আসা হবে না। সবার সাথে দেখা শেষে টিচার্স রুমে এসেছে ও। রৌনক স্যার ডেকে পাঠিয়েছে ফাইজাকে। রৌনক ওদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার। বছর খানেক হবে ভার্সিটিতে জয়েন হয়েছিল। এটাই প্রথম চাকরি ওনার। তবে বেশ মিশুক আর ভালো মনের মানুষ সে। স্যার ডেকেছিলেন? চেয়ারে বসে ফোনের দিকে তাকিয়েছিল রৌনক। ফাইজার ডাকে ওর দিকে দৃষ্টিপাত করলো। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ বসো, কিছু খাবে? চা বা কফি? ফাইজার অস্বস্তি লাগছে। এমনিতেই কেউ নেই এখানে, তার উপর আবার এত আতিথেয়তা। অন্য কেউ দেখলে কি না কি ভাবে আবার। না স্যার। ফাইজা সামনাসামনি একটা চেয়ারে বসে বলল, এটা নাও, আশা করি বিকেলে দেখা হবে, এসো এখন। ফাইজার দিকে একটা হলুদ রঙের খাম এগিয়ে দিল রৌনক। ফাইজা কিছুটা চমকালো। এরকম খাম করেই তো আগন্তুক চিঠি দেয়। খামটা হাতে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো ফাইজা। ভার্সিটির বাইরে গিয়ে খুলবে বলে বেশ তাড়াহুড়ো করে বের হলো সেখান থেকে। বুকটা কেমন করছে, মনে হচ্ছে আগন্তুক বুঝি এবার ধরা দিবে। পড়ন্ত বিকেল। পার্কের একপাশে বেঞ্চিতে বসে আছে ফাইজা। পরনে তার কালো রঙের গাউন। রৌনক দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিল ওকে, তবে ফাইজা সেটা দেখেনি। ভার্সিটি থেকে বেরিয়েই হলদে রঙের খাম খুলে চিঠিটা পড়েছিল ফাইজা। সেখানে লেখা ছিল আগন্তুকের আসল পরিচয়। হ্যাঁ, রৌনকের সঙ্গে আগন্তুক, ফাইজার ভালোবাসার মানুষ। এখন সময় হয়েছে বলেই রৌনক নিজে থেকে ধরা দিল ওর সামনে। তবে ফাইজা কখনোই ভাবেনি তার স্যারই আগন্তুক হতে পারে। সরি, বসিয়ে রাখার জন্য। রৌনকের কথায় ভাবনায় ছেদ ঘটল ফাইজার। মৃদু হেসে উঠে দাঁড়ালো ও। রৌনক ফাইজার উপর আর চোখে আপাদমস্ত নজর বুলিয়ে নিল। বেশ কিউট লাগছে মেয়েটাকে। সমস্যা নেই, বসুন স্যার। রৌনক আর ফাইজার মাঝখানে কিছুটা দূরত্ব রেখে বসলো। রৌনক যে এতক্ষণ ইচ্ছে করে দূর থেকে দাঁড়িয়ে ফাইজাকে দেখছিল সেটা বুঝতে পারেনি ফাইজা। ফাইজা নীরবতা দেখে মুচকি হাসল রৌনক। পরিবার বলতে কেউ নেই রৌনকের। ছোট থেকে দাদা বাড়িতে বড় হয়েছে। দাদা দাদিও পৃথিবীতে নেই এখন। চাচা চাচি থাকেন গ্রামের বাড়িতে। রৌনক এ শহরে একাই আছে। কিছু বলবে না ফাইজা? বলবো। বলো তাহলে। ফাইজা শুকনো ঢোক গিলে কিছু একটা বলতে চাইল, কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ওর। রৌনককে সামনে দেখে সবকিছু এলোমেলো হয়ে গেছে। ফাইজার স্বভাব চরিত্র সম্পর্কে অবহিত রৌনক, তাই ইচ্ছে করেই একটু মজা করছে ওর সাথে। ফাইজা মনে মনে অনেক কিছু বলতে চাইলেও লজ্জায় কিছু বলতে পারবে না, সেটা রৌনক জানে। আসলে আপনি কোনো না মানে এতদিন বলেননি কিছু। শান্ত হও, স্বাভাবিক করো নিজেকে। ঠিক আছে, চলো পার্কের বাইরে রেস্টুরেন্টে গিয়ে কথা বলবো। আরেকদিন গেলে হয় না? ফাইজা নিজের হাত দিয়ে বেঞ্চি ধরে আছে। রৌনক ওর অস্বস্তি বুঝতে পেরে জোর করলো না। ঠিক আছে, তুমি চাইলে আমি তোমার বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুমি রাজি? কিছু বলতে হবে না, শুধু মাথা নাড়াবে ইশারা করে। তোমার সিদ্ধান্তকে সম্মান করি আমি। ফাইজার হার্টবিট বেড়ে গেছে, গলা কেমন শুকিয়ে যাচ্ছে। প্রিয় মানুষের সাথে বিয়ের কথা হলে সব মেয়ের অবস্থাই হয়তো এমন হয়। তবুও ফাইজা মাথা নেড়ে সম্মতি জানালো।
রৌনক মুচকি হেসে আলগোছে মাথায় একটু হাত ছুঁয়ে দিল ওর। মুহূর্তেই কেঁপে উঠল ফাইজা। প্রিয় পুরুষের প্রথম স্পর্শ। দুপুরবেলা, শরৎকাল, রৌদ্রোজ্জ্বল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। কড়া রোদে ঘেমে নিয়ে বাসায় ফিরেছে সহন। তাহামি রান্নাবান্না শেষে গোসল করতে ওয়াশরুমে ঢুকেছে কেবল। সহন রুমে ঢুকে শার্ট প্যান্ট পাল্টে শুধু একটা লুঙ্গি পরে নিল। গরমে হাঁসফাঁস লাগছে ভীষণ। এখনই গোসল করতে হবে। এখনই গোসল করতে না পারলে মাথাও ব্যথা শুরু হবে ওর। তাহমি, এই তাহমি, দরজাটা খুলবি একটু? আমি গোসল করছি তো। সহন একটু ভাবলো, তারপর আবার ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, জরুরি দরকার আছে। যেভাবে আছিস সেভাবেই খোল দরজা, তাড়াতাড়ি। সহনের ব্যস্ততা বুঝতে পেরে ভেজা অবস্থায় দরজা খুলে দিল তাহামি। সারা শরীর ভেজা, জামা কাপড় লেপটে রয়েছে শরীরে। সহন তাহামিকে কিছু না বলেই ভেতরে ঢুকে দরজা আটকে দিল। সহনের এমন কাণ্ড কারখানা দেখে থতমত খেয়ে তাকিয়ে আছে তাহামি। এটা কি হলো? আমিও গোসল করব, অসহ্য লাগছে গরমে। তুই কর, আমিও করি। হুশ, ফাইজা যদি কোনো কারণে রুমে এসে বুঝতে পারে আমরা একসাথে ওয়াশরুমে, তোমারই কিন্তু লজ্জা লাগবে। তাহামি চুলে শ্যাম্পু লাগাতে লাগাতে বলল। সহন ঝর্ণা নিচে দাঁড়িয়ে আছে। আপাতত ঠান্ডা পানিতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ওর। তাহামির কথা আমলে নিচ্ছে না। থাক, ঠিক আছে। তাহামি নিজের মতো চুলে শ্যাম্পু দিতে লাগলো। সহনের গোসল করতে সময় লাগে না। যতক্ষণে তাহামি শ্যাম্পু করবে ততক্ষণে ওর গোসল শেষ হয়ে যাবে ভেবেই চুপ করে আছে তাহামি। মাথা শরীর পানির স্পর্শে শীতল হতেই তাহামির দিকে দৃষ্টিপাত করলো সহন। ভেজা জামা কাপড়ে ভীষণ আবেদনময়ী লাগছে ওকে। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে শুকনো ঢোক গিলল সহন, কিন্তু হাতের মধ্যে নিষ্পিস ভাবখানা দমন করতে আর পারল না। পেছন দিক থেকে তাহামির কোমরে দু হাত রেখে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল সহন। আকস্মিক স্পর্শে চমকালো তাহামি। কি করছো? চুলে শ্যাম্পু তো। সহন মুখে কিছু না বলে তাহামিকে চট করে নিজের দিকে ফেরালো। পিঠে হাত রেখে বুকের সাথে আগলে ধরে ঝর্ণার নিচে দাঁড়ালো। ঝর্ণার পানিতে তাহামির চুলের শ্যাম্পু ধুয়ে যাচ্ছে। সহন এক হাতে ওর চুলগুলো নেড়ে চেড়ে দিচ্ছে আর অন্য হাত দিয়ে কোমরে রেখে শক্ত করে ধরে আছে। এই নে, সব শ্যাম্পু ধুয়ে গেছে। কিন্তু চুপ। সহন তাহামির ঠোঁটে আঙ্গুল চেপে ধরেছে। কপালে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে আবারও পেছনে ফিরিয়ে দাঁড় করালো তাহামিকে। উদরে হাত রেখে মৃদু চাপ দিয়ে নিজের শরীরের সাথে ঠেকালো তাহামির পিঠ। তারপর ওর ভেজা চুলগুলো একপাশে সরিয়ে ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো করে দিতে লাগলো সহন। ঠান্ডা লেগে যাবে কিন্তু, রুমে গিয়ে না হয় আদর করলে। এখনই লাগবে, বাধা দিস না, কষ্ট তুই পাবি। তাহামি মুচকি হেসে চুপ করে রইল। মারাত্মক মুডে আছে ভদ্রলোক। এখন আর ঘাটানো যাবে না ভেবে চুপচাপ সাই দিল তাহামি। ভাবি ভাবি, কই তুমি? ভাইয়াকে তো দেখছি না। আচমকা ফাইজার ডাকে নড়ে চড়ে উঠল দুজন। তাহামি নিজের কামিজ ঠিক করে তাড়াতাড়ি দরজা খুলতে গেলে সহন আটকে দিয়ে বলল, এই বলদি, তোর জামা কাপড় সব ভেজা, তুই বের হবি কিভাবে? চুপ, অশালীন লোক। মানা করেছিলাম না? এখন চুপ করে থাকো, নয়তো লুঙ্গি খুলে ফেলবো। সহন দুষ্টু হাসি দিয়ে বলল, সে আর নতুন কি? তাহামি সহনের গলায় ছোটখাটো একটা কামড় বসিয়ে দিতেই চিৎকার করে উঠল ও। আচমকা ভাইয়ে মৃদু চিৎকারে কিছুটা ঘাবড়ে গেল ফাইজার। তাড়াতাড়ি ওয়াশরুমের দরজার বাইরে গিয়ে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? আরে পা পিছলে গেছে সাবানে। তাহমি তো ওদের বাসায় গেছে। তুই বরং পরে কথা বলিস ওর সাথে, আমি গোসল সেরে আসছি। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি খেতে গেলাম, তুমি এসো আর ভাবিকে কল দিয়ে আসতে বলো। এই দুপুরবেলা ওই বাসায় কি? শেষের কথাটা একা একা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল ফাইজা। কামড় দিয়েছিস না? তাহামিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো করে কামড়ে দিয়ে শুধালো সহন। আবেশে সাপের মতো মুচড়ে যাচ্ছে তাহামির বদন। ছাড়ো প্লিজ, ফাইজা চটে গেছে। এখন তাড়াতাড়ি বের হই, বাকিটা রাতের জন্য তুলে রাখো। ওকে, দুটো কিস কর তাহলে। তাহামি সহনের মুখোমুখি পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে গলা জড়িয়ে হেসে বলল, এটা কোনো ব্যাপার? তোমার বউ অলওয়েজ রেডি এসবের জন্য, আসো। পরপর দুইবার তাহামি সহনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল কয়েক মুহূর্তের জন্য। লাভ ইউ তাহমি। লাভ ইউ টু। 2 নম্বর ভালোবাসা। হুশ, ভালোবাসি আমিও। ওকে, একদম। আমি বের হচ্ছি, তুইও তাড়াতাড়ি আয়। তাহামি মাথা নেড়ে সম্মতি দিল। সহন ওয়াশরুম থেকে বেরিয়ে আগে ঘরের দরজা আটকে নিল। তারপর চেঞ্জ করে চুলগুলো পরিপাটি করে ঘর থেকে বেরোলো।
দুপুর থেকে তাহামির সাথে কথা বলতে চেয়েও বলতে পারছে না ফাইজা। কিভাবে যেন সময় মিলছে না দুজনের। তাহামিকে আগে ভাগে রৌনক স্যারের বিষয়টা বলে রাখলে স্বস্তি পেত ও। কিন্তু এই তাহামি তো আজ পূর্ণিমার চাঁদ হয়ে গেছে। নিচের ঘরে বসে বসে এইসব ভাবছে ফাইজা। এর মধ্যে দরজায় টোকা পড়ল। ফাইজা, আসবো? ভাবি, আসো আসো। তাহামি মুচকি হেসে ফাইজার পাশে বিছানায় এসে বসলো। সারাদিন আজ আমাকে খুঁজেছিস শুনলাম, কোনো জরুরি কথা? আমি নাকি? হ্যাঁ, মানে কিছু বলার আছে? তাহামির কথার জবাব দিতে গিয়ে ফাইজা মিটিমিটি হাসছে। কাহিনী কি রে ফাইজা? প্রেম টিপ করছিস নাকি তুই? না তো। চট করে উত্তর দিল ফাইজা। তবে ওর হাবভাবে তাহমির আর বুঝতে বাকি রইল না কিছু। মনে হচ্ছে একেবারে হ্যাঁ তো হবে উত্তরটা। ফাইজা মুচকি হেসে তাহমির হাত দুটো চেপে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলো। আসলে ভাবি, আমাদের ভার্সিটির টিচার রৌনক স্যার আমাকে পছন্দ করেন, তো উনি বাসায় বিয়ের কথা বলতে আসতে চাইছেন। তুমি যদি বাবা মাকে একটু বলতেন। তাহামি মুচকি হাসলো। আরে বাহ, ছেলে শিক্ষক, তাহলে তো দেরি করার কিছু নেই। শিওর বড় আব্বু? আম্মু রাজি হবে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে বলবো আম্মুকে। কিন্তু মা যদি... আমাকে নিয়ে কি বলছিস তোরা দুজন? ফাইজার কথা শেষ না হতেই দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করলেন আইমান। মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ করে গেল ফাইজা। ভয় ভয় লাগছে ওর। তাহামি বসা থেকে উঠে হাসি মুখে শাশুড়ির দিকে এগিয়ে গেল। বড় আম্মু, একটা ভালো নিউজ আছে। ভালো নিউজ? কি নিউজ বল তো শুনি। ফাইজার ভার্সিটির টিচার রৌনক ওকে পছন্দ করে। তোমরা চাইলে বিয়ের জন্য বাসায় কথা বলতে আসবে। একটু ভেবে বলো তো। তাহামির কথা শেষ হতেই আইমান মেয়ের দিকে দৃষ্টিপাত করলেন। ফাইজা মায়ের চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে বসে বসে হাত কুচলে যাচ্ছে সে। আইমানের ভাবভঙ্গি দেখে তাহামিও চুপ হয়ে গেছে। বড় আম্মু কি রাগ করলেন? মনে মনে এসব ভাবছে ও। ফাইজা, তাহমি কি বলছে? মায়ের প্রশ্নে হাঁটুতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ফাইজার। গলা দিয়ে স্বরও বেরোচ্ছে না। তবুও থেমে থেমে উত্তর দিল মেয়েটা। ভাবি, যা বলছে সব সত্যি? তুই কি সেই ছেলেটাকে পছন্দ করিস, বা তোদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই মা, তবে পছন্দ করি। তোমরা যা বলবে, যা চাইবে সেটাই হবে। আইমান মেয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। তাহামি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফাইজা আবারও দৃষ্টি সরিয়ে ফেলল। ফাইজার মাথায় হাত রেখে মুচকি হেসে বললেন আইমান। বেশ, আমরা কথা বলবো রৌনকের সাথে। সে যেহেতু তোর পছন্দ, আশা করি আমাদেরও পছন্দ হবে। আমি রাতে তোর বাবার সাথে কথা বলবো। আগামীকাল আসতে বলিস ওকে। ফাইজাও খুশিতে বসা অবস্থায় মায়ের কোমর জড়িয়ে ধরল। তাহামি হাসতে হাসতে এসে ফাইজার পাশে বসে অভিমানী সুরে বলে, হ্যাঁ, মেয়ে তো তোমার একটাই, আমি তো পরের মেয়ে, সব আদর নিজের মেয়ের জন্যই। আইমান তাহামির মাথায়ও হাত বুলিয়ে দিতে লাগলো। ফাজিল মেয়ে একটা, তোকে কতবার বললাম না এবার ঘরে একটা বাচ্চা কাচ্চা আনার ব্যবস্থা কর? তুই কথা শুনিসই না আমার, এজন্যই তো তোকে আদর করি না। বড় আম্মু। তাহামিও আইমানকে জড়িয়ে ধরেছে। দুই মেয়েকে আপাতত আদর করছেন আইমান। পরের দিন ফাইজার কথা মতো বিকেলবেলা রৌনক এলো ওদের বাসায়। 3 রকমের মিষ্টি, 5 রকমের ফলমূল নিয়ে বাসায় ঢুকতে একটু কষ্ট হয়েছে বেচারার। অবশ্য রৌনকের সাথে ড্রাইভার ছিল। খান পরিবারের লোকজন তো হবু জামাইয়ের উপহার সামগ্রী দেখে অবাক হয়েছে। এত কিছু নিয়ে কেউ আসে? তাহামি তো ফাইজাকে বারবার জিতেছ ননদি, জিতেছ বলে খ্যাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইমানও হবু মেয়ের জামাইকে আপ্যায়ন করার জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছে। তারিকুল ইতিমধ্যে রৌনকের সাথে কথাবার্তা বলতে শুরু করেছে। সহনও পাশে আছে, তবে কথা কম বলছে ও। কেন জানি প্রথম দেখায় রৌনককে বেশ ভালো লেগেছে সহনের। সেজন্য আর অতিরিক্ত কোনো প্রশ্ন করছে না। আচ্ছা, একা একা থাকতে খারাপ লাগে না তোমার? তারিকুলের প্রশ্নে মৃদু হেসে বলল রৌনক। মানুষ অসভ্যের দাস আঙ্কেল, অসভ্য হয়ে গেছি। যার কেউ নেই তাকে তো একাই থাকতে হয়। থাক, মন খারাপ করতে হবে না, আমরা আছি এখন। ফাইজা আমাদের খুব আদরের মেয়ে। রৌনক মেয়ের পছন্দের উপর আমাদের কোনো সংশয় নেই, কারণ ছোট থেকেই ভীষণ খুঁতখুঁতে স্বভাবেরও। কোনো কিছু ভালো করে না দেখে পছন্দ পর্যন্ত করতো না। সেখানে জীবনসঙ্গী নির্বাচনে অবশ্যই বিচক্ষণতা দেখাবে বলেই আশাবাদী আমরা। এর মধ্যে সামনে টি টেবিলে হরেক রকমের নাস্তা এনে রেখেছে তাহামি ও ফাইজার মা। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সাধ্য মতন ফাইজার সর্বোচ্চ খেয়াল রাখব। কোনো আদর যত্নের কমতি হবে না। তাছাড়া আমার সব কিছু ওর। একা মানুষ, ঝামেলা নেই কোনো। তা ঠিক,
নাও খাওয়া শুরু করো। আপনি নিন আঙ্কেল। ভাইয়া আপনিও। রৌনক অল্প কিছু খেলো। সহন নিজের মতো খেতে ব্যস্ত। তাহামি কতবার ইশারায় কম কম খেতে বলছে, তার হিসাব নেই। কথাবার্তা শেষে বিয়ের জন্য একটা তারিখ ঠিক করলো সবাই। যেহেতু রৌনকের পরিবারের কেউ নেই, তাই বিয়েতে আর দেরি করতে চান না তারিকুল। রৌনকও রাজি তাতে। কলিং বেলের শব্দে সোফা থেকে উঠে দাঁড়ালেন জাহানারা। এ সময় কে এলো ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গেলেন। মা, আরে তোরা আয় ভেতরে আয়। সহন আর তাহামি বাসার ভেতরে ঢুকলো। বসার ঘরে সোফায় বসে টিভির দিকে দৃষ্টিপাত করলো সহন। তাহামি মায়ের পাশে বসেছে। আজকে এখানে থাকবো মা। তা থাকবি থাক, তোদেরই তো সব। কিন্তু বিকেলে বললি না কেন? বাজার থেকে কিছু আনাতাম, শুধু মাছ আর ডাল রেঁধেছি আজ। ছোট মা, তুমি সবসময় খাওয়ার নিয়ে চিন্তা কেন করো? মনে হয় আমি আরেক বাড়ির ছেলে। তাও যদি হতাম বাইরের কেউ, তাহলে না হয় এমন ব্যস্ত হতে। জাহানারা খান বসা থেকে উঠে সহনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জামাই তো জামাই হয় রে সহন, আতিথেয়তা না করলে হয়? বিরিয়ানি খাবি তোরা? অল্প মাংস আছে ফ্রিজে, তোদের দুজনের জন্য রান্না করে গিয়ে। তাহামি বসা থেকে উঠে এক লাফে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলল, আবার জিজ্ঞেস করে, যাও যাও রান্না করো, কতদিন তোমার হাতের বিরিয়ানি খাইনি। জাহানারা সহাস্য মুখ করে বলেন, ঠিক আছে তোরা বস, আমি যাই। ওকে ছোট মা। রাতের খাবারের মেনুতে আজ বিরিয়ানি খেলো ওরা। মূলত তাহামির বাবা শহরের বাইরে আছে বলে মায়ের কাছে থাকতে এসেছে ওরা। একা বাড়িতে রাতে থাকতে কার ভালো লাগে? নিজের বেডরুমে ঘুমানোর শান্তি অন্যরকম। বিছানায় শুয়ে পায়ের উপর পা রেখে গুনগুনিয়ে গান গাইছে তাহামি। সহন তাহামির চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। এই তাহামি, বলো। ফোনটা রেখে এদিকে মনোযোগ দে একটু। তাহামি সহনের দিকে দৃষ্টিপাত করলো। ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে ও। নিজের ঠোঁট নিজে কামড়ে কি বোঝাতে চাচ্ছ? বউয়ের ঠোঁট পাচ্ছি না সেটা। সহন তাহামিকে নিজের বুকের ওপর শোয়ালো। তাহামি সহনের বুকে নাক ঘষতে বলল, ভালো কথা, বড় আম্মু বলেছে একটা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করতে। তাই নাকি? আয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করি। আচ্ছা, আমাদের বেবি কি তোমার মতো হবে নাকি আমার মতো? সহন তাহামির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, নিশ্চয়ই আমার মতো। তোর মতো চন্ডালি হলে তো সমস্যা। সহনের কথা শেষ হতেই তড়িৎ গতিতে উঠে বসলো তাহামি। সরাসরি সহনের বুকের উপর বসে গলা টিপে দেওয়ার ভঙ্গি করে বলল, আমি চন্ডাল? আমার ভুল হয়েছে রে, মাফ কর। দোয়া চাই। দোয়া? হ্যাঁ, গলা টিপে না দিয়ে অন্য কিছু কর। তাহামি প্রশ্নাত্মক দৃষ্টিতে সহনের দিকে তাকাতে সহন তাহামির কোমরে হাত রেখে উল্টো ওকে বিছানায় শুইয়ে দিল। তাহামি মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। ভালোবাসার চাদরে প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে নিল সহন। এভাবেই ভালোবেসে ভালো থাকুক তাহামি ও সহন। সাথে আপনারাও ভালো থাকুন।